আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আজকে আমাদের পড়ার টপিক হবে পরিমিতি। আচ্ছা, আজকে আমরা এই এই চ্যাপ্টারটা পড়বো। আচ্ছা আচ্ছা, তো দেখো আমরা শুরু করতেছি। তো পরিমিতি জিনিসটা হলো যে আমরা যখন কিছু মাপ যোগ করি, যখন কোনো কিছু মাপামাপি করি, যেমন আমরা কি করি বলতো, একটা রুমে যখন একটা পড়ার টেবিল ঢুকাতে যাই তখন আমরা মাপ দিই যে এই পড়ার টেবিলটাকে এখানে মানে জায়গায় ধরবে কিনা, বা কতটুকু পড়ার টেবিল হলে ভালো হয়। তারপর আমরা যখন আবার কি করি, টাইলস বসাই, তারপরে একটা দেয়ালে কয়টা ইট লাগবে, এই সব কিছুর পরিমাপ কোথায় কোথা থেকে পাওয়া যায় বলতো, এই পরিমিতি থেকে আমরা এই সব কিছুর পরিমাপ পাই, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আরো আছে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, জমির পরিমাণ কতটুকু, পাড়ের ক্ষেত্রফল কি হবে, আয়তন কত হবে, এই সবকিছু কি আমরা পরিমিতির মাধ্যমে বের করি। তো পরিমিতি হইলো, দেখো আমি এই যে এখানে তুমি তাকাইতেছো, আমার বোর্ড দেখো, আমার এখানে সেটআপটা তুমি একটু দেখো, যে এইখানে তুমি একটু খেয়াল করো যে এই যে আমি এখানে ঘাস লাগাইছি, তাই না। এখানে কি করছি, আমি ঘাস লাগাইছি। তো এই ঘাস লাগানোর জন্য কিন্তু আমি কিন্তু এই জায়গাটা তুলে নিয়ে দোকানে যাইনি। আমি কি করছি, প্রথমে এখানে একটা পরিমাপ করছি আমার কতটুকু ঘাস দরকার। তো আমি ওইখান থেকে পরিমাপ করে ওইটুকু ঘাস নিয়ে আসছি। তো একটু দেখো খেয়াল করে যে এইখানে হলো তোমার এই যে ঘাস, এই পুরাটা আর এই পুরাটা মিলে এখানে আছে হলো 6 ফিট পরিমাণ ঘাস আছে, 6 বর্গ ফিট পরিমাণ কি আছে, ঘাস আমাদের এখানে আছে। তো এটা আমি কিভাবে পরিমাপ করলাম, তো এই দিকে আমি পরিমাপ করলাম প্রথমে কতটুকু, 6 ফিট আছে এইদিকে, এইদিকে আমার 5 ফিট আছে, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত আছে আমার কত ফিট, 5 ফিট পরিমাপ আছে। তো দেখো আমি যদি 5 ফিট এখানে লিখি, আমরা ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ না। দেখো ক্ষেত্রফল কি আমাদের, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই যে দেখো, মনে করো ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলতো, ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। তো এই দিকে আমার মনে করো এই পুরাটুক জায়গা হলো আমার কয় ফিট বলতো, এই পুরাটুক জায়গা হলো আমার 5 ফিট আছে এই জায়গায়। তো এই তো হলো 5 ফিট, ঠিক আছে। আর তারপরে তারপরে কতটুকু, এইখানে আছে হলো তোমার হাফ, এই যে এতটুকু প্রস্থ, এইটা হলো ঘাসটা তোমার এতটুকু আর এতটুকু জায়গা কিন্তু পুরো মিলানো ছিল, ঠিক আছে। আমি মাঝখান থেকে কাইটে নিছি। তো কাটার পরে কি হয়েছে, এখানে আছে হলো তোমার 6 ইঞ্চি আর এখানে আছে 6 ইঞ্চি, তো দুইটা মিলে কয় ফিট হয়েছে, 1 ফিট হয়েছে। তার মানে এখানে কি হলো বলতো, আমাদের এখানে দৈর্ঘ্য আছে হলো 5 ফিট আর প্রস্থ হলো কত, এখানে এতটুকু আর এতটুকু মিলে আছে হলো প্রস্থ আমাদের কত ফিট, 1 ফিট আছে। তো কত হলো, 5 ফিট হলো, তাই না। আর এইখানে আবার তোমার আছে হইলো আরেক ফিট দরকার। তো এইখানে আমার এই এতটুকু জায়গা মিলে আমার 1 ফিট আছে। তার মানে কত ফিট হলো, এই 5 ফিট আর যোগ হলো 1, তার মানে কত আসলো, এই 6 ফিট জায়গা আমার এখানে আছে। তো আমাদের এই প্রত্যেক ফিটের মূল্য হলো তোমার 100 টাকা করে। তো এই পুরোটার মূল্য কত, 600 টাকা। তো এই যে তাহলে কি হলো, 1 ফিটের দাম হলো তোমার 100 টাকা, 100 টাকা। আর তাহলে 6 ফিটের দাম কত, 6 গুণ 100, তো এই যে 600 টাকা। তো আমাদের এরকম দৈনন্দিন অনেক কাজে এই পরিমিতি কি ব্যবহার করা হয়। তার মানে তোমরা অনেকেই মনে করো যে পরিমিতি আসলে অনেক কঠিন, অনেক কঠিন কঠিন, কিন্তু আসলে পরিমিতি কিন্তু কঠিন না। তুমি যদি বুঝতে পারো, তোমার পরিমিতিটা কি করতে হবে বলতো, ফিল করতে হবে। তুমি যদি তোমার ভিতর থেকে ফিল করো, তাহলে তুমি পরিমিতি পারবা। যেমন আমাদের ম্যাথের মধ্যে কিছু জিনিস আছে ফিল করতে হয়, যে এটা এইভাবে হবে ওইভাবে হবে, তাইলে তুমি বুঝতে পারবা। যেমন ফিজিক্সের অঙ্কগুলো তুমি যখন করো তখন তোমার ফিল করতে হয় যে এটা একটা গাড়ি এখান থেকে এই পর্যন্ত গেল, তারপর আরেকটা গাড়ি তোমার রওনা দিল, এইভাবে। তো বিভিন্ন অঙ্ক আছে, সবগুলো ফিল করতে হয় না, বাট পরিমিতির অঙ্কটা তুমি যদি ফিল করতে পারো, একটা অঙ্ক কিভাবে কি আছে, বা তুমি একটা ডিজাইন করবা বা একটা রুমের মধ্যে তুমি সেট আপ করবা যে কোথায় কি রাখলে ভালো হয়, এইগুলাই কি তোমার ফিল করতে হবে যে এটা এখানে আছে, এই পরিমাপটা এরকম। তো এই কারণে তোমার পরিমিতি শিখতে হবে। আর পরিমিতি তুমি যখন ফিল করতে পারবা, তাহলে তুমি পরিমিতি ভালোভাবে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা মেইন পড়ায় চলে যাই। এখন আমাদের পরিমিতি কি আর যাই কিছু এগুলো আমাদের সূচনা ছিল, এখন আমরা মেইন পড়ায় চলে যেতেছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মেইন পড়ার প্রথমে আছে হইলো তোমার, দেখো প্রথমে আছে সমকোণী ত্রিভুজ। মানে প্রথমে আমাদের আছে হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এই যে একটা আমাদের কি আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে। এই যে একটা সমকোণী ত্রিভুজ এ বি আর হলো কি সি, একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কি কি থাকে, একটা দৈর্ঘ্য থাকে, আর একটা এই যে একটা কি থাকে, একটা উচ্চতা থাকে, আর একটা হলো ভূমি থাকে, আর একটা হলো অতিভুজ থাকে, ঠিক আছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আর এইটাই হলো আমাদের সব সময় আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা যত ত্রিভুজ নির্ণয় করব সব সময় কি এই সূত্রটা ব্যবহার করা যায়। মেইনলি এই সূত্রটা হলো কিসের বলতো, আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র। এটা কি, এই হাফ ইনটু
ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তো এইটা হলো মেইনলি আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু আমরা যদি চাই এই সূত্রটা অন্য অন্য ত্রিভুজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করতে পারবো বলতো, যদি আমাদের এই ভূমির মানটা আর উচ্চতার মানটা দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, এই সূত্রটা অন্য অন্য জায়গায় কি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আর তো আমাদের তো সমকোণী ত্রিভুজে ভূমির মান আর উচ্চতার মান তো দেওয়াই থাকে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে। আর এই নিচে কি বলা আছে দেখো, ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি বের করতে পারবে। ঠিক আছে, তো এরপরে দেখো যে আমাদের পরবর্তীতে কি আছে, যে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের মানে এই আমি এক একটা করে সূত্র বুঝাবো আর এরপরে তোমার ওই রিলেটেড কি কি অঙ্ক আসতে পারে এইগুলো তোমাকে দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা পুরো ত্রিকোণমিতি পরিমিতি ক্লাসটা বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পুরো 16.1 16.2 16.3 আর 16.4 এই প্রত্যেকটার বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরপরে আমরা পরের দিন আবার ম্যাথগুলো করব, এরপরে আবার আমরা এমসিকিউ ক্লাস নিব। ঠিক আছে, আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। তো এইখানে কি আছে দেখো, যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদর দৈর্ঘ্য 6 আর হলো 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজে যে অঙ্কন করি, এখানে কি বলা আছে দেখো, এখানে আমাকে বলে দিছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন। তো এইখানে সমকোণটা কোথায় আছে বলতো, সমকোণটা আছে হলো এই যে এখানে আছে সমকোণ। তো বলছে সমকোণ সংলগ্ন, তো সমকোণ সংলগ্ন মানে কি, এই সমকোণের সাথে যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর কথাই কি এখানে আমাদের বলছে। তার মানে এই যে একটা বাহু আর এই যে একটা বাহু, এই দুটো বাহুর মান কি আমাদের দেওয়া আছে, কত কত, একটা হলো 6 সেন্টিমিটার দেওয়া আছে আর একটা হলো 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো এইখানে আমরা যদি 6 বসাই দেই, এখানে তো আমরা 8 বসাই দেই, তাহলে কিন্তু আমরা উচ্চতার মান 6 পাই গেলাম, ভূমির মান 8 পাই গেলাম। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এইখানে আমি 6 কোথায় বসাবো আর 8 কোথায় বসাবো, যেহেতু এখানে তোমার আলাদা করে বলা নাই যে কোথায় তুমি কোনটা বসাবা, এই জন্য তুমি 6 আর 8 ইচ্ছা মতো বসাতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এরপরে তুমি কি করবা বলো তো, এখানে আমরা উচ্চতার মানটা দেওয়া আছে 6 আর ভূমি দেওয়া আছে 8, তো আমরা এখন কি করব, এই যে হাফ ইনটু ভূমির মান কত 8 আর উচ্চতা কত এখানে এই যে 6, তো এখন আমরা এটাকে গুণ করে দেব, কত হয়, দুইটা কাটলে হলো 4 হয় আর 4 টা কত 24, তার মানে এটা आंसर আসছে কত 24। তো আমাকে একটু বলো যে সূত্র দিয়ে অঙ্কটা কি বুঝতে পারছেন, এটা খুবই সহজ একটা অঙ্ক, সবাই পারবা, না না পারার কিছু নাই। তো আমাকে একটু বলো যে তোমরা কি বুঝতে পারছো কিনা এই অঙ্কটা, আর যদি না বুঝতে পারো সাথে সাথে কমেন্ট করবা। ঠিক আছে, আমি সাথে সাথে আবার বুঝাই দিব। আচ্ছা একটু জানাও যে বুঝতে পারছো কিনা আমাকে। আচ্ছা, তো যদি বুঝে থাকো তো এরপরে আমাদের কি আছে দেখো তো, এরপরে আমাদের এই টাইপের আরো অঙ্ক থাকতে পারে, যেমন তোমাকে বলে দিবে যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, একটা ত্রিভুজ মানে সমকোণ ত্রিভুজের ভূমি দেওয়া আছে। দেখ আমি তোমাকে বলি, এখানে ক্ষেত্রফলের সূত্রটা হলো এরকম যে ক্ষেত্রফল সমান হলো হাফ ইনটু ভূমি গুণ হলো উচ্চতা। ঠিক আছে, তো এইখানে আমাদের কয়টা জিনিস আছে বলতো, তিনটা জিনিস, একটা হলো ভূমি, আরেকটা হলো উচ্চতা, আর আরেকটা হলো ক্ষেত্রফল। ভূমি একটা, উচ্চতা একটা, আরেকটা কি ক্ষেত্রফল। তো তোমার ভূমি উচ্চতা আর ক্ষেত্রফল যদি তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, তোমার যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা, আর তোমার যদি ক্ষেত্রফল আর ভূমি দেওয়া থাকে তাহলে তুমি উচ্চতা বের করতে পারবা, আবার তোমার যদি ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া থাকে তাহলে তুমি কি ভূমির মানটা বের করতে পারবা। তার মানে তোমার তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিসের মান দেওয়া থাকবে আর বাকিটা তুমি কি বের করতে পারবা। আচ্ছা, তো এইটার পরে দেখো, তো আচ্ছা তো দেখো যে আমাদের কি হলো বলতো, তিনটা জিনিস আমাদের আছে, তো তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, বাকিটা তোমার কি বের করতে হবে, ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলবা, আর তোমার যদি ক্ষেত্রফল আর ভূমি দেওয়া থাকে তুমি উচ্চতা বের করে ফেলবা। এরপরে তোমার যদি উচ্চতা আর ক্ষেত্রফল দেওয়া থাকে ভূমি বের করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা যদি এটা তোমরা ক্লিয়ার হয়ে থাকো তো আমরা পরবর্তীতে চলে যেতেছি। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম হলো কি যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে ব্যবহার করে করতে পারবা, অথবা এটা হলো মেইনলি হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা আমি সমকোণী ত্রিভুজে আবার আসবো, এরপরে আমি যাইতেছি, এরপরে আবার আসবো। দেখো এখন এখানে আরেকটা দেওয়া আছে, সেটা হলো যে ত্রিভুজের যদি একটা ত্রিভুজের
কি দেওয়া থাকে, দুইটা বাহু দেওয়া থাকে আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তখন তুমি কি করবা? একটা ত্রিভুজের কি দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তো এই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? আচ্ছা, তো দেখো যে এইখানে আমাদের কি আছে, ত্রিভুজের দুটো ভূমি দেওয়া বাহু দেওয়া আছে, তার মানে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে আমি এ দিলাম, এখানে আমি বি দিলাম আর এখানে আমি সি দিলাম, ঠিক আছে? তো শোনো, আমি এইখানে কিন্তু একটা প্রমাণ করা অনেকভাবে প্রমাণ করা যায়, কিন্তু এখন আমরা প্রমাণ শিখবো না, কারণ এখন আমাদের প্রমাণ শেখার সময় নাই। আমাদের যখন আমরা ক্লাস 9 ছিলাম তখন আমাদের প্রমাণের সময় চলে গেছে, এখন আমরা প্রমাণ শিখবো না, ঠিক আছে? আমরা এখন জাস্ট সূত্রগুলো কিভাবে আসলো সেটা একটু দেখবো। তো এখন দেখো কি বলা হয়েছে, ত্রিভুজে যদি দুইটা বাহু দেওয়া থাকে আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, মনে করো আমাদের এই বাহুটা দেওয়া আছে, মনে করো আমাদের এই এ দেওয়া আছে এইটা, আর হইলো এইটা দেওয়া আছে বি বাহু, এই দুটো বাহু দেওয়া আছে, মানে এই এ বাহু দেওয়া আছে আর হলো বি বাহু, মানে এই এ সি এর মান দেওয়া আছে হলো বি আর বি সি এর মান দেওয়া আছে হলো সি, আচ্ছা সরি, এ দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি, এদের অন্তর্ভুক্ত কোণ, তার মানে আমার কাছে যেই দুটো বাহু দেওয়া আছে তার অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে, তো তার অন্তর্ভুক্ত কোণ কোনটা, এই বাহু আর এই বাহু, তার মানে এই দুটো বাহু মিলে কোন ত্রিভুজটা মানে কোন কোণটা উৎপন্ন করছে, অবশ্যই এই সি কোণটা উৎপন্ন করছে, তার মানে আমাদের কাছে এই বাহুটার মান কি, এই কোণটা কি আমাদের দেওয়া আছে। যদি আমাদের এই দুটো বাহু দেওয়া থাকে এবং এই কোণটা দেওয়া থাকে, কোণ কিন্তু এইটাই হবে, এই দুটো বাহু যদি এটা আর এটা হয় তাহলে কোণ এইটা হবে, আবার তুমি যদি এই বাহু আর এই বাহু নাও তাহলে কোন কোণটা হবে, এই কোণটা হবে, আবার তুমি যদি এই বাহুটা আর এই বাহুটা নাও তাহলে কোন কোণটা হবে, এইটা হবে, কারণ বলে দিছে যে যে দুইটা ত্রিভুজ দেওয়া আছে তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তার মানে আমাদের দুইটা বাহু দেওয়া থাকবে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তো এই যে একটা বাহু আর এই যে একটা বাহু আর এই কোণটা আমাদের দেওয়া আছে, তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তুমি কি করবা, এই যে হাফ হাফ ইনটু এই যে দুটো বাহু দেওয়া আছে তুমি এই দুটো বাহু গুণ করে দিবা, আমাদের কি দেওয়া আছে, এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, তো এই যে এ গুণ কি বি, আর সাথে কি আসবে, সাইন আসবে, এই যে সাইন, যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা আমরা দিব, এই যে সাইন সি, তার মানে হাফ এ বি সাইন সি। মোট কথা হলো তোমার কি দেওয়া থাকবে না দেওয়া থাকবে কিছু বিষয় না, তোমার যদি দুইটা বাহু দেওয়া থাকে আর তার যদি অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকে, তখন তুমি কি করবে, এই যে তুমি দুইটা বাহু এখানে বসাই দিবা আর এখানে বসাই দিবা, আর এরপরে তুমি এই জায়গায় মানটা বসাই দিবা, সি এর মানটা, কোণের মানটা বসাই দিবা, আর কি আছে এখানে, সাইন আছে। আশা করি সূত্রটা বুঝতে পারছো। এখন তুমি বলতে পারো স্যার আমার এই বাহু দেওয়া নাই আর এই বাহু দেওয়া নাই, আমার কাছে এই বাহু আছে আর এই বাহু আছে, কোনো সমস্যা নাই। মনে করো তোমার কাছে এই সি দেওয়া আছে আর এখানে কোনটা আছে হলো কি একটা কোণ আছে, তাহলে তুমি কি করবা, এই দেখো এটা হলো 1 নাম্বার আমি দিলাম, একই সূত্র সবগুলো হবে, তো এই যে কি করবা, হাফ এখানে এ আছে আর সি আছে, এ সি দিবা আর হলো সাইন কি দিবা, এইখানে কোন কোনটা আছে বি আছে, বি দিয়ে দিবা। আবার সেম ভাবে তোমার যদি এই বাহুটা দেওয়া থাকে তাহলে কোন কোনটা হবে, এই কোনটা দিবা। তো এই যে হাফ ইনটু এখানে কি আসবে বলতো, এই বি সি আসবে, এই বি আর সি আর কি আসবে, সাইনের সাথে কি আসবে, এ আসবে। আশা করি তোমরা সূত্রটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এখন এটা নিয়ে আমরা একটা एग्जांपल দিব, দেখো एग्जांपल দিব, একটু এখানে একটু মনোযোগ দিয়ে দেখবা এই অঙ্কটা, এই হাফটা মনে রাখবো সবসময় যে এখানে হাফ জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো এখানে আমাদের একটা অঙ্ক আছে, কি বলা আছে, কোন ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। তার মানে আমাদের অত কিছু চিন্তা করার দরকার নেই, আমাদের কি কি দেওয়া আছে, মনে করি a সমান দেওয়া আছে হলো 9 সেন্টিমিটার আর b সমান দেওয়া আছে হলো 10 আর থিটা সমান কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এখন জাস্ট করে দেব হাফ ইনটু ab সাইন ইনটু কত, সাইন সি, মানে সাইন কত 60 ডিগ্রি। তো এখন তুমি করে ফেলবো, কত হয়, হাফ ইনটু এর মান কত 9, বি মান হলো 10 আর সাইন এর পরে 60 ডিগ্রি মান কত বলো তো, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। হ্যাঁ, তো এখন এটা ক্যালকুলেশন তোমরা করে ফেলো, দেখো কত হয় ক্যালকুলেশন করলে, এখানে হয় হলো 2 নিচে হলো 4 হয়ে যায় আর এখানে কি হলো 90√3/, এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে কত হয় তোমরা একটু দেখবা। আচ্ছা, তো আমাকে একটু বলো এটাকে বুঝতে পারছো না, যদি তোমরা বুঝতে পারো তাহলে এই এমসিকিউটার অ্যানসার আমাকে একটু দাও, দেখি সবার আগে কে অ্যানসার দিতে পারো, এই এমসিকিউটার অ্যানসার কে দিতে পারো, যদি এটা বুঝে থাকো তাহলে তুমি এই এমসিকিউটা করতে পারবা, ঠিক আছে? তুমি একটু অ্যানসার দাও আমাকে, তাড়াতাড়ি দিবা, সবার আগে কে অ্যানসার দিতে পারো দেখবো।
আচ্ছা, অনেকে অ্যান্সার দিতেছো, অনেকে অ্যান্সার দিছো বি নাম্বারটা দিছো 38.97 দিছো। আচ্ছা দেখা যাক কি হয় এখানে। আচ্ছা সবারটা দেখবো আমি, দেখি কি হয়। খ নাম্বার দিছো, তারপরে দিছো এনা দিছো। সাউন্ড কম শোনা যাবে, সমস্যা নাই। সাউন্ড শোনার জন্য ইয়ারফোন ইউজ করো, ফেসবুকে মেইন অ্যাপস ইউজ করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রাইস জানা দিছো 38.97। দেখা যাক কত হয়। এটা জানো কিসের অঙ্ক? এটা হলো 2018 সালের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা আমি ভুল করছিলাম, আমার পরীক্ষার সময় আমি এই অঙ্কটা ভুল করছিলাম। আচ্ছা তো দেখো যে এই অঙ্কটা কি কি হবে বলো তো? এই অঙ্কটা কি করব আমরা? আমরা জাস্ট মানগুলো বসাই দিব। হাফ, এখানে কি কি দেওয়া আছে? দুটো বাহু দেওয়া আছে, একটা হলো 9 দেওয়া আছে আর একটা হলো 8 তো, তাই না? এই যে এই অঙ্কটাই তো আমাদের। আচ্ছা তো এখানে কি হইছে আমি তোমাকে একটু বলি যে এই 10 আর হলো কি sin কত 60 ডিগ্রি। তো এখানে আমাদের অঙ্কটা কিভাবে করব? আমরা জাস্ট অঙ্কটা করে দিব, ক্যালকুলেটরে করে দিব। দেখো আমি তোমাকে একটা কথা বলি, সেটা হলো এটা করলে কত আসতেছে দাঁড়াও দেখাই দিছি আমি। তুমি যদি এই কাজটা করো 9 গুণ 10 গুণ হলো sin 60, দেখো কত আসে? এই অঙ্কটা আসে হলো তোমার 77.994 একটা आंसर আসে। তুমি যদি এই হাফ যদি তুমি গুণ না করো, তুমি যদি এই হাফ গুণ না করো, এই হাফ তুমি যদি গুণ না করো তাহলে কত আসবে आंसर? 77.94 এই आंसरটা আসে। এবং আমি কি করছিলাম পরীক্ষার সময়? পরীক্ষার সময় কি করছিলাম বলো তো? এইটা আমি এই হাফ গুণ না করেই এই आंसरটা আসছিল, আমি এটা দাগাই দিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু কি হবে বলো তো? এখানে কি হবে? হাফ গুণ কিন্তু হবে, এই গুণটা আমি করি না, এইজন্য কি হলো? অঙ্কটা ভুল হয়ে গেল। তো তোমরা অনেক সময় তাড়াহুড়ার জন্য কি করবা? এই হাফ গুণ করতে ভুলে যাবা। তা হাফ গুণ করতে ভুলে গেলে কিন্তু অঙ্ক কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তার মানে এইখানে তুমি যদি হাফ গুণ করে দাও তাহলে আমাদের आंसर কত আসবে? 38.97 আসবে। এই যে এটা আসবে आंसर, ঠিক আছে? যদি তুমি হাফ গুণ করে দাও, এই জন্য আমার মনে করো 100 থেকে 1 মার্কস কমে 99 হয়ে গেছে গা, যে এই ভুলটা করার কারণে। বুঝতে পারছো? তার মানে এই হাফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই হাফটা যেন ভুল কখনো না হয়। তুমি তাড়াহুড়ার বশবর্তী হয়ে মনে করো এই হাফটা নাও দিতে পারো, হাফ গুণ করা ছাড়াই তুমি দেখছো কি आंसर মিলে গেছে, তো তুমি খুশি যে आंसर তো মিলে গেল গা, আমি ঢাকায় দিয়ে চলে আসি। কিন্তু এরকম করা যাবে না, করলে কি হবে? ভুল হবে, ঠিক আছে? আচ্ছা তো এরপর দেখো আমরা পরবর্তীতে চলে যেতেছি। পরবর্তীতে আমাদের কি আছে একটু দেখো। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা যদি আমাদের ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমরা কি করব? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আলাদা আলাদা থাকে তাহলে এটা কি ত্রিভুজ বলো তো? এটা হলো, আচ্ছা বলো তো যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এই ত্রিভুজের নাম কি হবে? সবাই একটু ত্রিভুজের নাম বলো তো আমাকে, যে ত্রিভুজটার নাম কি হবে? সবাই একটু অ্যানসার দাও, যে ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম কি বলো? আচ্ছা হ্যাঁ, মায়া আনসার দিছো যে হ্যাঁ বিষম বাহু ত্রিভুজ হবে। কেন? কারণ তিনটা ত্রিভুজ, তিনটা বাহু যখন সমান না হয় তখন তাকে কি বলে? বিষম বাহু ত্রিভুজ বলে। এখন এই বিষম বাহু ত্রিভুজকে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে পরিসীমাটা বের করব। কি বের করব? পরিসীমা বের করব। এখানে পরিসীমা কি আছে? পরিসীমা আছে হলো s। তার মানে s হলো পরিসীমা হলো কি, মানে পরিসীমা না অর্ধ পরিসীমা হবে। এখানে একটু ভুল লিখছি, এখানে অর্ধ হবে, ঠিক আছে? এখানে অর্ধ হবে, অর্ধ পরিসীমা এখানে অর্ধ হবে, ঠিক আছে? অর্ধ পরিসীমা হবে এখানে। তো এই যে আমরা কি করব? এখানে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, আমরা প্রথমে কি s বের করব। s সমান কি? a b c ডিভাইডেড বাই কত? 2। আমরা কি বের করব? প্রথমে অর্ধ পরিসীমা বের করব। এরপরে আমরা কি করব? abc ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করে ফেলবো? এই দেখো, তো √s, এই s a একবার দিব, s b একবার দিব, আর হলো s c একবার দিব, ঠিক আছে? এই হলো আমাদের ক্ষেত্রফলের সূত্র, খুবই সহজ একটা সূত্র, একেবারে ভুল হবে না। তো এটা কি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পড়লাম। এখন আমি একটু প্রথম স্লাইডে চলে যাই, সেটা হলো যে সমকোণী ত্রিভুজ আমি আলোচনা করছিলাম না? তো এই দেখো যে সমকোণী ত্রিভুজ আমি যে আলোচনাটা করছিলাম, যে এই সমকোণী ত্রিভুজে কিন্তু একটা বিষম বাহু ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি আছে, এইজন্য এটা কি বলতো? এটাকে বলা হয়
সমকোণী ত্রিভুজ বলা হয়, কিন্তু আসলে কিন্তু এটা কি একটা, তুমি যদি বাহু চিন্তা করো, এটা হলো কি একটা বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে? কেন? কারণ আমাদের এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা কি ভিন্ন থাকে। যদি তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু দেওয়া থাকে, তাহলে তুমি চাইলে সেটার ক্ষেত্রফল বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মতো বের করতে পারো এই সূত্র দিয়া। কিন্তু যদি আমাদের এই দুটো শুধুমাত্র দুইটা দেওয়া থাকে, এইটা আর এটা, তখন তুমি কোন সূত্র ব্যবহার করবা? এই সূত্র ব্যবহার করবা। ঠিক আছে? ওই সূত্র তোমার জন্য কি কঠিন হয়ে যাবে, জায়গা বেশি লাগবে বা টাইম বেশি লাগবে এরকম। আচ্ছা, তো এরপরে দেখো যে আমরা বিষম বাহু ত্রিভুজ পড়লাম, তো এটা নিয়ে একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আমরা করার চেষ্টা করি। দেখো, তো এটা হলো যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর হলো 9 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তোমাকে। তো আমরা এটা বের করব এখন ক্ষেত্রফল। তো প্রথমত আমরা কি বের করব? প্রথমত আমরা s এর মানটা বের করব। দেওয়া আছে যে আমরা লিখব, দেওয়া আছে তিনটা বাহু, একটা হলো a সমান 7 সেন্টিমিটার, b সমান 8 সেন্টিমিটার, c সমান 9 সেন্টিমিটার। অথবা তুমি যদি না লেখো সমস্যা নাই, তো আমরা প্রথমে বের করব s সমান হলো 7 + 8 + 9 ডিভাইড বাই কত 2। তো এদের তিনটা যদি যোগ করো তাহলে কত হয়? যোগ করার পর তুমি কি করবা? 2 দিয়ে ভাগ করে এখান থেকে অর্ধ পরিসীমাটা বের করে নিবা। তো অর্ধ পরিসীমা যদি আমরা বের করি, এখানে 7 + 8 + 9 ভাগ হলো 2, তো এখানে আসে হলো 12। তোমার কত আসতেছে? 12 আসতেছে আমাদের অর্ধ পরিসীমা। এখন আমরা সূত্র বসাই দিব। সূত্র হলো কি, √s হলো 12, 12 মাইনাস হলো 7, এরপরে হইলো 12 মাইনাস হলো 8, এরপরে হইলো 12 মাইনাস হলো 9। ঠিক আছে? এই যে 12 - 7, 12 - 8 আর 12 - কি 9। এখন তুমি কি করবা? গুণ করে দিবা। কত হয়? 12 গুণ হলো 12 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে কত হবে? 5 হবে। এরপর 12 থেকে যদি 8 বিয়োগ করো 4 হবে। এরপরে 12 থেকে যদি 9 বিয়োগ করো 3 হবে। তো এখন দেখো এখানে কি করা যায়? 5 12 60। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করে দিবা কত হয় এখানে গুণ করলে। এখানে তোমার হয় 12 গুণ 5 গুণ 4 গুণ হলো 3 720। এখানে আসতেছে √720। এরপরে তুমি রুট ঠিক করে দিবা, √720। এখানে কত? 26.83। 26.83। এখন আমাকে একটু বলো যে এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। তো আমাকে একটু বলো যে এই অঙ্কটা কি তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এই তো আমার আগে অনেক অ্যানসার দিয়ে ফেলছো, যেমন রাইস জানা দিছো 26.83, তারপরে দীপা সেন দিছো 26.83। ঠিক আছে, সবারটা হইছে। আচ্ছা, তো তো একটু বলো যে এটা কি বুঝতে পারছো কিনা। ক্লিয়ার যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, সমবাহু ত্রিভুজ। এখন আমরা শিখবো হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, তো এইখানে দেখো অনেক ডিটেইলস বলা আছে যে কিভাবে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করবা, অত কিছু তোমার জানার দরকার নাই। তুমি জাস্ট শিখবা হলো ক্ষেত্রফলটা কত সেটা। ঠিক আছে? এই এতটুকু জিনিস আর এতটুকু জিনিস শিখবা। তো দেখো যে আমরা একটা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এখানে এখানে কি আছে? এ বি আর হলো কত সি। তার মানে তিন সমবাহু ত্রিভুজ মানে কি তিনটা বাহু কি হবে? সমান হবে। তার মানে এখানেও এ, এখানেও এ আর এখানেও কি এ হবে। তিনটা বাহু কত আমাদের? সমান। তিনটা বাহুর মান কত? একটা এ আরেকটা এ আরেকটাও কি এ। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। এটা হলো কি আমাদের সূত্র। এখন এখান থেকে তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হলো যে এই যে আমাদের মধ্যমাটা আছে, একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা এই যে এইটা। ঠিক আছে? এটা কিন্তু মধ্যমা। যে যখনই সুষম একটা কিছু আসবে, যখন সুষম একটা ত্রিভুজ আসছে দেখি সুষম না, তিনটা বাহু কি আমাদের সমান, এ এ এ, তিনটা বাহু সমান। এজন্য কি এটা একটা সুষম ত্রিভুজ, মানে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মধ্যমা যেটা হবে মানে উচ্চতাও কি আমাদের সেম হবে। ঠিক আছে? তার মানে আমাদের এই যে এডিটা আছে, এই এডি এর মানটা কি হবে? √3a ডিভাইড বাই কত 2। তোমরা যদি বলে যে কি বের করো, এই সমবাহু ত্রিভুজের মধ্যমা বের করো, তখন তুমি কি করবা? এই যে এই সূত্রটা ইউজ করবা। ঠিক আছে? আর তোমরা যদি ক্ষেত্রফলের কথা বলো তখন তুমি কি করবা? এই যে এই সূত্রটা ইউজ করবা, √3/4 a স্কয়ার। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের সরাসরি অঙ্ক আসতে পারে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল তুমি নির্ণয় করো। তার মানে তোমার কি দেওয়া আছে? একটা বাহু দেওয়া আছে মনে করো 5, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো।
তো ক্ষেত্রফল কি √3/4 a স্কয়ার। তার মানে এখানে তুমি বসাই দিবা √3/4 এই এর জায়গায় তুমি মানটা জাস্ট বসাই দিবা। এরপর এখানে এই ক্যালকুলেশন করে যেটা হয় সেটাই তোমার অ্যানসার। আবার তোমার এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 560 বর্গ মিটার, তাহলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তখন তুমি কি করবা? সমীকরণ আকারে করবা। এইটা সমান দেওয়া আছে হলো কত? এই যে ক্ষেত্রফল এটা সমান কত দেওয়া আছে? 560 দেওয়া আছে। তো এইখান থেকে তুমি কার মানটা বের করবা? এর মানটা বের করবা। কার মান? এর মানটা তুমি বের করবা। তো এইখানে তুমি জাস্ট এর মানটা বের করো কিভাবে? a স্কয়ার সমান হলো 560 এর সাথে তুমি কি করবা? এই 4 এর পাশে ভাগ অবস্থা আছে, এই পাশে যে গুণ হয়ে যাবে। এই পাশে √3 এখানে গুণ অবস্থা আছে, এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এরপরে এর মানটা কত? এই যে এখানে রুট করে দিবা। তাহলে আমাদের এখানে কি পেয়ে গেলাম? এর মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এইটা দুই ভাবে আসতে পারে। এখন আমরা শিখবো যে এইটার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা শিখবো আজকে এখন, যে কোনটা আসে। এই দেখো তোমাদের উদাহরণে 4ও দেওয়া আছে, আবার অনুশীলনীতে 5 নাম্বারটা দেওয়া আছে। এই অঙ্কটা অনেকবার আসে পরীক্ষায় এবং অনেকটা ইম্পর্টেন্ট। আর এটা হলো সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক। এটা কিন্তু খুব সহজ, কিন্তু অনেকে এটাকে জটিল বানাই ফেলে। আসলে কিন্তু জটিলের ধারে কাছে এটা নাই, আসলে কিন্তু এটা অনেক সহজ। তো আমরা এই অঙ্কটা একটু করে দেখো। তো কি বলা আছে? প্রথমে আমাদের অঙ্কটা বুঝতে হবে যে অঙ্কটা আমাদের কি বলা আছে, অঙ্কটা বুঝতে হবে। আচ্ছা, যদি তোমরা আগের সূত্রটা বুঝে থাকো তাহলে বলো যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াই দাও। মনে করো প্রথমত আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম এখানে। এই যে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই যে একটা কি সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, একটা সমবাহু ত্রিভুজ। তো কি বলা হয়েছে? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে তুমি বাড়াও, কি বলছে? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তুমি 1 মিটার করে বাড়াই দিলা। তো 1 মিটার করে যদি বাড়াই দাও, তাইলে ক্ষেত্রফল হলো 3√3 বর্গ মিটার বাইরে যায়। তো এটা হলো মনে করো আমাদের কি কি দেওয়া আছে, এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই। আমরা এখানে মনে করি যে এটা দেওয়া আছে a, এটাও দেওয়া আছে a, এটাও কি দেওয়া আছে আমাদের? a দেওয়া আছে। তিনটা বাহু মানে কি দেওয়া আছে? a এবং কি a। তো এখন যেহেতু a দেওয়া আছে, আমাদের কি বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াবো। তার মানে আমরা দৈর্ঘ্যগুলো বাড়াই ফেলি। এখানে দেখো দৈর্ঘ্য আমরা বাড়াই, এই যে আমরা 1 মিটার বাড়াইলাম, এই দৈর্ঘ্যটা 1 মিটার বাড়াইলাম। আবার আমরা কি করলাম? এইখান থেকে 1 মিটার দৈর্ঘ্য বাড়াইলাম। এইটা দেখছো, আমরা এই বাহুটা থেকে এটা কিন্তু একটু বড় করে লিখছি, দেখছো? এরপর আবার এটাকে আমরা কি করলাম? বাড়াই দিলাম। এই যে তাহলে আমাদের নতুন একটা কি ত্রিভুজ উৎপন্ন হইল। আর এই ত্রিভুজটা কি বলতো? এই ত্রিভুজটা কি হইলো? বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা কত? a+1 a+1 আর a+ কি 1। তার মানে এই যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এই ত্রিভুজটা উপরটা যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? a+1 আর কি a+1। তিনটা বাহুর দৈর্ঘ্য কত? 1 করে বৃদ্ধি পাইছে। তো এখন আমাদের বলছে যে যদি তোমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাইরে যায়, তাহলে ক্ষেত্রফল হলো 3√3 বর্গ মিটার কি বাইরে যায়। আচ্ছা, এখন এটাকে আমি তোমাকে একটু উদাহরণ দিই। এটা হলো এরকম যে তোমাকে বললো যে তুমি 5 মানে প্রতিদিন বেশি বেশি খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করার ফলে তোমার ওজন 5 কেজি বাইরে গেল। তোমার ওজন কি হলো? 5 কেজি বাইরে গেল। মনে করো তোমার ওজন প্রথমে ছিল হইলো a ছিল, এরপরে তুমি খাইতে খাইতে তোমার a+1 হইলো ওজন। ঠিক আছে? ওজন কি হলো? a+1। তোমার ওজন কতটুকু বাড়লো? 5 কেজি ওজন বেড়ে গেল। তার মানে তোমার পরবর্তীতে যে ওজন এইটা না, তুমি কি করবা? পরবর্তী ওজন থেকে পূর্ববর্তী ওজন বিয়োগ করবা না? তার মানে পরবর্তী মাইনাস হলো পূর্ববর্তী, পূর্ববর্তী। তো পরবর্তী থেকে তুমি যদি পূর্ববর্তী বিয়োগ করো, তাহলে আনসার কত হয় বলো তো? 5 হবে। কারণ কি? তোমার ওজন 5 কেজি বৃদ্ধি পাইছে। তো এইখানেও সেম, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল কি 3√3 বর্গ মিটার কি বৃদ্ধি পেল। তো এখানে আমরা কি করব? প্রথমত ক্ষেত্রফলটা বের করব, যে আমাদের ত্রিভুজটার আগে ক্ষেত্রফল কত ছিল, পরবর্তীতে 1 মিটার করে বাড়ানোর পরে ক্ষেত্রফল কত হয়েছে। এরপর আমরা কি করব? পরবর্তী ক্ষেত্রফল থেকে পূর্ববর্তী ক্ষেত্রফলটা কি করব? বিয়োগ করে দিব। তাইলে কি আমরা অঙ্কটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? প্রথমে তোমার কাজ হলো অঙ্কটা বোঝার চেষ্টা করা। অঙ্ক তুমি যদি বুঝতে পারো, অঙ্কটা ফিল করতে পারো, তাইলে তুমি অঙ্কটা পারবা। এছাড়া তুমি এটা বুঝতে পারবে না। ঠিক আছে? তো আমরা কি করলাম? প্রথমে আমরা বের করব যে আগে আমাদের ক্ষেত্রফল কত ছিল। তো যেহেতু আমাদের পূর্ববর্তী বাহুর দৈর্ঘ্য কত ছিল? বাহুর দৈর্ঘ্য হলো a, সুতরাং ক্ষেত্রফল সমান হলো a, মানে কত? ক্ষেত্রফলের সূত্র কি বলতো? সমবাহু ত্রিভুজের √3/4 এই যে স্কয়ার। ঠিক আছে? তো আমরা কি করলাম? প্রথমত পূর্ববর্তী ক্ষেত্রফলটা বের করলাম। এখন আমরা 1 মিটার যে বাড়লো, এটার ক্ষেত্রফলটা বের করব। তো আমরা কি লিখবো? যে বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়ে, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পাওয়ায়
নতুন ক্ষেত্রফল কত √3/4 a + 1 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের আগের ক্ষেত্রফল আর এটা হলো আমাদের নতুন ক্ষেত্রফল। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো কি করা, আমরা এখন লিখব যে প্রশ্ন মতে কি হয়েছে বলতো, আমাদের আগের যে ক্ষেত্রফল ছিল আর এই ক্ষেত্রফলের মাঝখানে একটু গ্যাপ, মানে একটু জায়গা বৃদ্ধি পাইছে, ক্ষেত্রফলটা একটু বৃদ্ধি পাইছে না? কতটুকু বৃদ্ধি পাইছে? এই যে 3√3 বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো এই যে আমরা কি করব, পরবর্তীতে √3/4 a + 1 হোল স্কয়ার মাইনাস হলো আগের যে ক্ষেত্রফলটা ছিল। ওই যে আমি কি বলছি, পরবর্তী ওজন বিয়োগ হলো পূর্ববর্তী ওজন। তোমার ওজন বাড়লো না কমলো এটা তুমি কিভাবে বুঝবা? পরবর্তী তোমার ওজন মনে করো 75 হলো, আগে 70 ছিল, তার মানে তুমি 75 থেকে 70 বিয়োগ করবা, তাহলে তুমি পাই যাবা যে তোমার ওজন কতটুকু বৃদ্ধি পাইলো। তো আমরা প্রশ্ন মধ্যে দিয়ে পরবর্তী যে ক্ষেত্রফলটা হইলো সেখান থেকে কি আগের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব। এই যে, তো ক্ষেত্রফল বিয়োগ করলে आंसरটা কত আসছে বলো তো? 3√3 আসছে। তো এই যে 3√3। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো আমরা তো তোমরা আমাকে একটু বলো যে এই যে আমি তোমাকে বুঝাইলাম, অঙ্কটা তোমাকে ফিল করতে বললাম, তোমরা তো অঙ্কটা ফিল করতে পারছো কিনা আর কি তোমরা বুঝতে পারছো কিনা? এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তার আগে আমাকে একটু বলো যে তোমরা কি এই অঙ্কটা কি বুঝতে পারছো কিনা। যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে পারবা। তো এখন আমরা এখানে কি করব, ক্যালকুলেশন কিভাবে করব? এখানে আমাদের √3/4 আছে, এখানে আমাদের √3/4 আছে। তো আমরা এখন কি করব, এখান থেকে √3/4 কি করব, কমন নিয়ে ফেলব। তো কমন নিলে এখানে থাকতেছে হলো a + 1 হোল স্কয়ার থাকতেছে, মাইনাস দিয়ে এখানে এটা চলে যায়, কি থাকে? a স্কয়ার থাকে। এরপরে 3√3 করব। আচ্ছা, এখন আমাদের কাজ হলো পরবর্তীতে এই √3/4 আমরা এই পাশে নিয়ে আসবো আর এই পাশে এগুলো রেখে দিব। তো পরবর্তীতে তুমি বাদ দিয়ে করো, বাদ দিয়ে করলে কি হবে, এটা আমরা ওই পাশে নিয়ে যাব। তো এখানে a + b হোল স্কয়ার সূত্র যাইছে, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো কি b স্কয়ার, মানে 1 মাইনাস হলো a স্কয়ার। তো এখানে সমান কি আসছে বলো তো? তো আমরা এই জিনিসটা পেছনে নিয়ে যাব। তো এখানে √3 হলো গুণ অবস্থা আছে, পেছনে কি হবে, ভাগ হবে। 3√3 ভাগ হলো কত? √3। আর এখানে 4 ভাগ অবস্থা আছে, এই পেছনে কি হবে, গুণ হবে 4। ঠিক আছে, আচ্ছা এতটুকু আমরা করলাম। তো এরপর দেখো আমরা কি করব এখন। এখন এখানে একটা জিনিস দেখো যে a স্কয়ার আর a স্কয়ার কি কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে 2a + 1। তো 2a + 1 থাকতেছে এই পাশে, আর এই পাশে কি হয় দেখো তো, এইটা এটা কাটাকাটি চলে যায়, 3 4 12 12। এখন আমরা কি করব, 2a সমান হলো 12 - 1 আর 2a সমান হলো 11, a সমান কত, 11/2 সমান কত, 5.5। তো এইটাই কি আমাদের অ্যানসার। তো কি বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাকে একটু জানাও যে তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো কিনা, একটু জানাও যে অঙ্কটা কি বুঝতে পারছো কিনা তোমরা। আচ্ছা, যদি এটা বুঝতে পারো, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো আচ্ছা, এখন আছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। কি আছে বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলতো? তো সমদ্বিবাহু ত্রিভুজে সেম জিনিসই আমরা করব। এখানে হলো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা জিনিস থাকে, একটা হলো তোমার থাকে হইলো দুইটা বাহু থাকে, আর ওইখানে তিনটাই সমান ছিল, এখানে a থাকে আর a থাকে আর ভূমি থাকে একটা b। ঠিক আছে, তিনটা বাহু থাকে, মানে তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান থাকে আর একটা কি থাকে, অসমান থাকে। ঠিক আছে, দুইটা বাহু কি সমান আর একটা বাহু কি থাকে, অসমান থাকে। তার মানে এইখানে আমাদের সূত্র, মানে ক্ষেত্রফলের সূত্র হলো এই যে b/4 √4a² মাইনাস হলো b²। আর এখানে সবসময় মনে রাখবা যে এই b টা হলো এখানে হলো ভূমির মান, ভূমি। ঠিক আছে, আর এই যে এটা হলো এটা কি সমান সমান বাম, সমান সমান বাম। এখানে তুমি বি ধরতে পারো, এখানে ধরতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য এক জায়গায় সেম থাকবে যে এই 4 এর উপরে কি থাকবে, ভূমি, আর এইখানে 4a² আছে, এখানে কি থাকবে, সমান সমান বাম। ঠিক আছে, তো b/4 √4a² - b²। তো যদি তোমাকে কি বের করতে বলে, মধ্যমা বের করতে বলে অথবা লম্ব বের করতে পারবে বা উচ্চতা বের করতে বলে, তখন তুমি কোন সূত্রটা ব্যবহার করবা, এই যে সূত্রটা ব্যবহার করবা, এই √4a² - b² ডিভাইড বাই হলো 2। তার মানে 4 এর সাথে কি থাকবে সবসময়, সবসময় মনে রাখবা যে 4 এর উপরে সবসময় ভূমি থাকবে আর 4 এর সাথে থাকবে হলো সমান সমান বাহু। 4 এর সাথে কি থাকবে, সমান সমান বাহু। এই যে 4 এর সাথে কি থাকবে, সমান সমান বাহু থাকবে।
আর এই যে আমাদের কি আছে পরবর্তী যেটা আছে সেটা কি ভূমি, আর আগে আমাদের উপরের উপরে কি থাকবে ভূমি থাকবে, ঠিক আছে। তো এইটা দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক আসতে পারে, যেমন দেখো কি বলা হয়েছে এখানে দুই টাইপের অঙ্ক এখানে আছে। দেখো এটা আমি করে দেবো না, তোমাদের সাথে বুঝাই দিতেছি যে এই অঙ্কটা কিভাবে আসতে পারে। যেমন আমরা কি করছিলাম b ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমাদের সূত্র, তাই না। তো এখানে বলা হয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার আর 60 সেন্টিমিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ মিটার, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমাদের কয়টা জিনিস বলো তো, ক্ষেত্রফল। তো এখানে কয়টা জিনিস আছে, তিনটা জিনিস আছে। কয়টা জিনিস, এক নাম্বার হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল। দুই নম্বরে আমাদের আছে হলো ভূমি, এখানে ভূমি হলো বি। আর তিন নম্বরে আছে হলো আমাদের সমান সমান বাহু, একটাই তো মান, তাই না। তো এই তিনটার মধ্যে তোমার যে কোনো দুইটা দেওয়া থাকবে, বাকিটা তোমার বের করতে হবে। কি হবে, এখানে তোমার যে কোনো দুইটা দেওয়া থাকবে। যদি তোমার এই দুটো দেওয়া থাকে তাহলে তুমি এটা বের করবা, আবার তোমার যদি এই দুটো দেওয়া থাকে তাহলে তুমি কোনটা বের করবা, এটা বের করবা। আবার তোমার যদি ভূমি আর সমান সমান বাহু দেওয়া থাকে তাহলে তুমি ক্ষেত্রফল বের করবা। তো তিনটা সূত্র এখানে, ঠিক আছে। তিনটা সূত্র না, তো তিনটা জিনিস একটা সূত্র। তো এখান থেকে তোমার যদি যে কোনো দুইটা দেওয়া থাকে বাকিটা তুমি কি বের করতে পারবা। আচ্ছা, তো বলো তো এই সূত্রটা ব্যবহার করে তুমি অঙ্ক করতে পারবে না, একটু বলো তো, একটু বলো যে এই অঙ্ক এই সূত্রটা ব্যবহার করে তোমরা অঙ্কগুলো কি করতে পারবা কিনা, একটু বলো। আচ্ছা, পারবা, তাই না। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো আচ্ছা, এখন আছে যে আমরা 16.2 চলে যাই, সেটা হলো 16.2 আছে কি আয়তক্ষেত্র আছে, তাই না। তো আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে। তো এখান থেকে আমরা কি কি বের করতে পারি, দেখো একটু ভালোভাবে খেয়াল করো। এইটা আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, কি আয়তক্ষেত্র দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের কি কি হবে, ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের বর্গ তোমাদের একসাথে শিখাবো। দেখো যে এটা হলো আয়তক্ষেত্র আছে, আমি এই দুই পাশে লিখে দেখো একটু খেয়াল করো। এটা হলো আয়তক্ষেত্র, ঠিক আছে। একটা আয়তক্ষেত্র আমি অঙ্কন করলাম। এখানে দৈর্ঘ্যের মাপ দেওয়া আছে কত, a, আর মনে করো প্রস্থ দেওয়া আছে হলো আমাদের b দেওয়া আছে প্রস্থ, ঠিক আছে। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল অলওয়েজ কি হবে, a গুণ কি b, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এরপরে কর্ণের দৈর্ঘ্য কি হবে, কর্ণ হলো এই, আচ্ছা পরিসীমা, পরিসীমা হলো কি আমাদের চারটা বাহুর যোগফল। পরিসীমা কি, চারটা বাহুর যোগফল। তো দেখো যে পরিসীমা হলো a কি দুইটা আছে, এই যে একটা a, এই যে একটা b, তার মানে a প্লাস a, a প্লাস a, b প্লাস b, b প্লাস b। তুমি চাইলে a b, a প্লাস b প্লাস a প্লাস b লিখতে পারো, কোনো সমস্যা নাই। মানে আমাদের পরিসীমাটা কি, পরিসীমাটা হলো চতুর্পাশ ঘিরে যে জায়গাটা আছে সেই জায়গাটা হলো কি আমাদের পরিসীমা। যেমন তুমি যেটা বাগান, মানে একটা কি করতে চাও, একটা বাগান আছে, বাগানের পরিসীমা মানে চারপাশ দিয়ে বেড়া দিতে চাও, তাহলে তোমার কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। কেন, কারণ তুমি বেড়া দিতে চাও, কতটুকু বেড়া তোমার লাগবে, এই জন্য তোমার কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। আচ্ছা, তো আমরা এই পরিসীমা কিভাবে করবো, দেখুন এ আছে কয়টা, দুইটা, 2a প্লাস কি 2b, তার মানে 2 কমন নিলে a প্লাস b। তার মানে আমাদের পরিসীমা সূত্রটা হলো কি 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। 2 গুণ কি, 2 গুণ হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তো কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, কর্ণ তুমি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করবা। এই দিক তাকাও, এই যে আমাদের এখানে কি 90 ডিগ্রি উৎপন্ন করছে, যেটা এটা একটা আয়ত, এখানে কি উৎপন্ন করছে 90 ডিগ্রি উৎপন্ন করছে। আর 90 ডিগ্রি উৎপন্ন করে এটা কি একটা পিথাগোরাস হয়ে যায়। তো আমরা যদি কর্ণ যদি ডি ধরি, তো কর্ণ এখানে কি হবে বলতো, যদি পিথাগোরাসের সূত্র তুমি অ্যাপ্লাই করো তাহলে কি আসবে, দেখো অতিভুজ স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে অতিভুজটাই কি আমাদের এখানে কর্ণ। তো কর্ণ ডি তুমি রাইখা রুট ওভার কি হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে। এটাই কি আমাদের বলতো কর্ণ। তার মানে তোমার রুট ওভার কর্ণ হবে a স্কয়ার প্লাস b স্কয়ার কি আমাদের কর্ণ। আচ্ছা, এখন আসো বর্গের ক্ষেত্রে। বর্গের ক্ষেত্রে পুরো সেম টু সেম আমাদের আয়তের ক্ষেত্রে যেমন কি থাকে, একটা দৈর্ঘ্য থাকে আর কি আরেকটা প্রস্থ থাকে, দুইটা দুই ধরনের থাকে। এই জন্য আমাদের এত কিছু মানে একটু বড় বড় মানে এ থাকে বি থাকে, বি এ আর বি দুইটা জিনিস আসে। কিন্তু বর্গের ক্ষেত্রে একটু তাকাই দেখো যে কি আছে, আমরা একটু পরে আসতেছি। আয়তের ক্ষেত্রে অঙ্ক যেটা আছে আমরা একটু পরে আসতেছি, আগে আমরা বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখি। তো বর্গের কি হবে, চারটা বাহু সমান হবে, এ এ এখানেও এ, এখানেও কি হবে, এ হবে। তার মানে আমরা যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, দেখো যে ক্ষেত্রফল সমান কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য a আর প্রস্থ কি আমাদের এই প্রস্থ, কারণ সবগুলো এদের সমান। তার মানে এখানে তুমি যদি বের করতে চাও তাহলে এটা কি হবে, a স্কয়ার হবে। তাহলে ক্ষেত্রফল কত আমাদের a স্কয়ার, মানে বাহু স্কয়ার।
ক্ষেত্রফলটা কি বাহু স্কয়ার। তুমি এটা লিখতে পারো যে বাহু দিয়ে স্কয়ার দিয়ে দাও, তাহলে কি আমাদের এখানে ক্ষেত্রফল হয়ে গেল নির্ণয়। তো এরপর আসো পরিসীমা। তো পরিসীমাটা কি? পরিসীমা দেখো কি আছে, চারটা বল সমান 1 2 3 4, চারটা বল a প্লাস a প্লাস a প্লাস a, এটা কি লিখতে পারি 4 লিখতে পারি। তার মানে আমরা যদি বের করতে পারি তো 4 গুণ বাহু দিয়ে দিলে কি হয়ে যাবে বাহুর দৈর্ঘ্য। তো 4a মানে কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এটা কি আমাদের পরিসীমা। তার মানে চারটা মোট যোগফল কি আমাদের পরিসীমা। এরপর আসলে কর্ণ। তো সেম জিনিসটাই আমাদের কর্ণ হবে। তো কর্ণ কি হবে, এই যে কি আমাদের কর্ণ। তো কর্ণ কি, কর্ণ হলো এই যে এখানে দেখো, এখানে আমরা মনে করো ডি স্কয়ার আর এখানে এ স্কয়ার আর এখানে বি স্কয়ার আছে, তো আমরা এখানে এ স্কয়ার দিয়ে দিলাম, এখানে আমরা এ স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন দেখো পরের লাইনে কি আসছে, পরের লাইনে আসছে হলো এই যে এ স্কয়ার প্লাস এ স্কয়ার না, তো ভিতরে হলো 2a স্কয়ার। তার মানে এখন 2 এর তো রুট করা যায় না, এজন্য এখানে √2 থাকবে, আর এর তো a স্কয়ার এর তো রুট করা যায়, এজন্য কি হবে a হয়ে যাবে। তার মানে এখানে কি আসছে आंसर √2a। তো এখানে কি আসছে দেখো √2 আর হলো a, এটা কি আমাদের কর্ণ। ঠিক আছে, কর্ণটা কি বলতো √2a, এটা কি আমাদের কর্ণ। আচ্ছা, তো এখন আমাকে একটু বলো যে এই আয়ত আর এই বর্গ কি তোমরা সবাই ক্লিয়ার হইছো কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বুঝতে পারবা। তো আমাকে একটু বলো, আমি পরবর্তীতে চলে যেতেছি, আমি যে অঙ্কটা ছিল অঙ্কটা করে দিতেছি তোমাদের। আচ্ছা, এই ক্লাসটা যে সমস্ত রেকর্ড থাকবে না, হ্যাঁ এই ক্লাস রেকর্ড থাকবে, এটা তুমি পরে করে দিতে পারবা। আচ্ছা, একটু বলো আমাকে যে বুঝতে পারছো কিনা তোমরা সবাই। দেখো অনেকে বলছে তো কর্ণ বুঝাই দাও, কর্ণ বুঝাই দিতেছি। দেখো আমি ভালোভাবে কর্ণ বুঝাই দেই। কর্ণ কি হবে, কর্ণ অনেক সহজ। দেখো তুমি তো পিথাগোরাসের সূত্র তো জানোই। এই যে দেখো যে আমি এখানে অঙ্কন করতেছি, এই যে একটা আমাদের আয়ত। আয়ত কি প্রত্যেকটা বাহু কি 90 ডিগ্রি না, এই যে এখানে কি একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, আবার কি এখানে একটা 90 ডিগ্রি। যদি আমাদের সব জায়গায় 90 ডিগ্রি থাকে তাহলে এইটা কি আমাদের কর্ণ। কর্ণ কোনটা, এই যে হলো কর্ণ। কর্ণ কি এইটা আমাদের কর্ণ। এইটা হলো a আর এটা কি b। এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এইটা কি আমাদের কর্ণ। তো আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, অতিভুজ স্কয়ার সমান দৈর্ঘ্য মানে উচ্চতা স্কয়ার যোগ হলো কি ভূমি স্কয়ার। তো এখানে আমাদের উচ্চতা আছে হলো b আর এখানে আছে হলো a। তার মানে এই d স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না। তো এখানে আমাদের d যদি আমরা রাখে দেই, তো এই যে রুট করে দিলাম a স্কয়ার প্লাস হলো কি b স্কয়ার হলো। তো এই যে আমাদের এটা হলো কি আমাদের কর্ণ। তো কর্ণের দৈর্ঘ্য হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস হলো প্রস্থ স্কয়ার, এইভাবে আসলো। আর তুমি যদি বর্গের ক্ষেত্রে চিন্তা করো, তো বর্গের তো আমাদের চারটা বাহু সমান। তো এখানে যদি কর্ণ দাও, এটা তো 90 ডিগ্রি হইছে, এটাও a এটাও a, আর এটা তো আমাদের a না, এটা হলো d। তার মানে d যদি বের করতে চাও, তো d স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস a স্কয়ার, আর d সমান হলো √a স্কয়ার প্লাস a স্কয়ার। তো এখন দেখো রুটের মধ্যে কি দুইটা a স্কয়ার আছে, তার মানে আমরা একটা a স্কয়ারকে আমরা দুইবার না লিখে এইভাবে লিখতে পারি, 2a স্কয়ার লিখতে পারি। তো এখন যদি আমরা 2a স্কয়ার লিখি, তাহলে আমরা দেখো যে আমরা যদি রুট উঠাইতে চাই, 2 এর তো রুট করলে পয়েন্ট চলে আসে, এইজন্য আমরা রুটটা রাইখে দেব। আমরা কি লিখবো, এই √2 লিখবো, আর এর উপরে তো স্কয়ার আছে, এই রুট আর স্কয়ারে কি কাটাকাটি চলে যাবে না, তাহলে কি থাকবে এই যে থাকবে √2a, এটাই কি আমাদের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ক্লাস রেকর্ডেড থাকবে, একটু দেখে নিও, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই যে সামান্তরিকে চলে যেতেছি। ঠিক আছে, তো দেখো আমাদের পরবর্তী সামান্তরিক আছে। সামান্তরিক হলো তোমার দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো ভূমি আর যদি উচ্চতা দেওয়া থাকে, যেমন এই যে একটা সামান্তরিক। এই সামান্তরিক কি আছে বলতো, যদি আমাদের কি দেওয়া থাকে, এই ভূমি দেওয়া থাকে আর উচ্চতা দেওয়া থাকে। ভূমি কোনটা, এই যে এটা হলো ভূমি, আর উচ্চতা কোনটা এই যে এইটা। তো ভূমি হলো তোমার b দেওয়া আছে, আর উচ্চতা হলো এই দেওয়া আছে। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি করব আমরা, এই ভূমিটাকে আর উচ্চতাকে গুণ করে দিব, b গুণ h, তার মানে হলো ভূমি গুণ হলো উচ্চতা। যদি আমরা ভূমি আর উচ্চতা গুণ করে দেই, তাহলে কি আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেল, একেবারে সিম্পল। আচ্ছা, সামান্তরিক কত ইম্পর্টেন্ট না আমাদের। আর আরেকটা আছে সামান্তরিক, সেটা হলো তোমার যদি একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, সামান্তরিক ক্ষেত্রে তোমার কি দেওয়া থাকবে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। মনে করো এই যে একটা সামান্তরিক আমি অঙ্কন করলাম, এই সামান্তরিক একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আর বলা হয়েছে
যে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর লম্ব। কি বলছে যে এই যে একটা কর্ণ, মনে করেন কর্ণের বিপরীত কৌণিক বিন্দু কারে কয়? এটার এই পাশে একটা কৌণিক বিন্দু আছে, এই পাশে একটা কৌণিক বিন্দু আছে, আমি ধরলাম এই পাশে কৌণিক বিন্দুর কথা আমি কি ধরলাম। তার মানে এই কৌণিক বিন্দু থেকে তোমার যদি এর উপর একটা লম্ব অঙ্কন করা থাকে, মনে করো এই কৌণিক বিন্দু থেকে এটা হলো একটা লম্ব, এই যে আমি একটা লম্ব অঙ্কন করলাম কৌণিক বিন্দু থেকে, আর এটার মান হলো তোমার এইচ, আর এই যে কর্ণটা দেওয়া আছে এটা হলো তোমার কি ডি, ঠিক আছে? তার মানে এটার ক্ষেত্রফল কি হবে? এই যে তোমার উচ্চতাটা দেওয়া আছে কর্ণ থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত যে উচ্চতাটা দেওয়া আছে এইটা, আর হলো এই যে মানে দৈর্ঘ্যটা আছে এটা গুণ করে দিলে কি আমাদের হয়ে গেল এই যে এইচ গুণ কি ডি। এটাই কি আমাদের বলতো, এটা কি এটাই আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে? সামান্তরিকের। তো সামান্তরিকের আমরা কি করলাম, ওইখানে হলো আমাদের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে দুটো গুণ করে দিলে হবে, আর এখানে যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে আর কর্ণ থেকে বিপরীত কৌণিক বিন্দুর দূরত্বটা দেওয়া থাকে তাহলে আমাদের গুণ করে দিলে কি হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা চলে যাই দেখো পরবর্তীতে ইয়ারফোন ইউজ করো তাহলে সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে রম্বস। রম্বসের ক্ষেত্রফলটা কি? রম্বস আমাদের সিম্পল একেবারে, দেখো এই যে রম্বস, তো এই রম্বসের ক্ষেত্রফলটা হইলো আমাদের যে কর্ণটা দেওয়া থাকবে, এই যে কর্ণ দেওয়া আছে না, তো আমরা কি করব এই হাফ গুণ এটা মনে করো d1 আর এটা হলো d2 কর্ণ, হাফ গুণ d1 ইনটু d2, তার মানে হাফ গুণ কর্ণ দ্বয়ের গুণ ফল। হাফ গুণ কি কর্ণ দ্বয়ের গুণ ফল করলে কি আমাদের কি বের হয়ে গেল বলতো? এই রম্বসের ক্ষেত্রফলটা কি বের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি তোমাদের বলছিলাম যে আগে একটা অঙ্ক গেছে, অঙ্কটা করি। এখানে কি বলছে দেখো, যে একটা আয়তাকার ঘরের প্রস্থ হলো দৈর্ঘ্যের 3/2 গুণ আর ক্ষেত্রফল হলো 384 বর্গমিটার। তাহলে পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে আমাদের প্রথমে বের করতে হবে কি দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। কি বের করতে হবে? দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের বের করতে হবে। তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি তুমি বের করো তাহলে আমরা পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্যটা কি বের করতে পারবো। তার মানে আমরা যদি দেখো যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য আছে প্রস্থের একটা অংশ, তো একটা জিনিস খেয়াল করো কি লেখা আছে প্রস্থের, এই যে এই কথাটার জন্য আমাদের ধরতে হবে কি প্রস্থ ধরতে হবে, কারণ বলছে প্রস্থের উপরে নির্ভর করতেছে কি দৈর্ঘ্য। এই জন্য আমরা প্রথমে ধরবো যে প্রস্থ ধরবো। কেন প্রস্থ ধরলাম? প্রস্থ আমরা এই ধরলাম, কেন ধরলাম? কারণ আমাদের বলা আছে যে প্রস্থের 3/2 গুণ, মানে আমরা যদি প্রস্থটা বের করতে প্রস্থ ধরি তাহলে সেটার উপর নির্ভর করে কি আমরা দৈর্ঘ্যটা ধরতে পারবো। তাহলে প্রস্থ যদি x হয় সুতরাং দৈর্ঘ্য কি হবে 3/2x, দৈর্ঘ্য কি হবে 3/2x হবে। আচ্ছা, এখন বলা হয়েছে যে ক্ষেত্রফল হলো 384 বর্গমিটার। তাহলে আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে হলো কি এই x গুণ 3/2, সরি এইভাবে লিখবা, আগে 3/2 লিখবো, 3/2x গুণ হলো x সমান কত? সমান হলো আমাদের কত দেওয়া আছে 384 দেওয়া আছে। তো এখান থেকে 3/2 ইনটু হলো x স্কয়ার সমান হলো 384, x স্কয়ার সমান হলো 384, এখানে 2 হলো ভাগ অবস্থা আছে বেশি গুণ হয়ে যাবে, আর 3 হলো এখানে গুণ অবস্থা আছে বেশি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো তো। আচ্ছা, এটা রেকর্ড ড্রয়িং ক্লাস থাকবে, তো এটা করলে আসতেছে 384 গুণ হলো 2 ভাগ হলো 3, কত 256 হয়, তাই না? 256 আসতেছে, 256। তো x স্কয়ার সমান 256, x সমান কত রুট ওভার 256, তো কত আসে রুট ওভার 256 16 আসতেছে। x এর মান হলো আমাদের 16, তার মানে প্রস্থ হলো কি 16, দৈর্ঘ্য কত হবে তাহলে 3/2 ইনটু 16, তার মানে কত হয় 16 এর সাথে, আচ্ছা 24। তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম হলো কত 16 আর প্রস্থ পেলাম কত 24 পেলাম আমরা প্রস্থ। এখন তোমাকে বলছে পরিসীমা বের করো আর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বের করতে বলছে? পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য। তো আমরা এখন পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলবো। পরিসীমার সূত্র দিয়ে বসাই দিব আর কর্ণের দিয়ে সূত্র বসাই দিব, ঠিক আছে? তো এখন আমরা কি করব যে দেখো যে পরিসীমা আর কি বের করে ফেলবো। দেখো 16 পাইলাম আর 24 পাইলাম,
তার মানে পরিসীমা হইলো সমান হলো 2 ইনটু কত দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হইলো 24 আর হলো 16। এর ক্যালকুলেশন করলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। আর কর্ণ কি হবে? কর্ণ হবে √24 স্কয়ার প্লাস হলো 16 স্কয়ার। এটার যে অ্যানসার হবে সেটাই আমাদের কর্ণের দৈর্ঘ্য। তো আমাকে একটু জানাও যে তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব, ঠিক আছে? তা আমাকে একটু বলো যে অঙ্কটা কি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমরা এই ক্লাসটা আর বেশিক্ষণ হবে না, যে আর কয়েকটা সূত্র আছে, সূত্র আলোচনা করব, তারপরে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? মনে করো 8:30 পর্যন্ত ক্লাসটা হবে, 8:30 পর্যন্ত হবে, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের এটা চলে গেল। আচ্ছা, এরপর আছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামটা একটু মনে রাখবা যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। একটা ট্রাপিজিয়ামে কি থাকে বলতো আমাদের? ট্রাপিজিয়ামে আমাদের এরকম থাকে যে দুইটা সমান্তরাল বাহু থাকে, এই যে দুইটা সমান্তরাল বাহু থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে। এটা কি আমাদের একটা ট্রাপিজিয়াম, এইটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? তো সমান্তরাল একটা দেওয়া আছে হলো বি দেওয়া আছে সমান্তরাল বাহু দ্বয়, একটা এ দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে হলো আমাদের এইচ। উচ্চতা কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে উচ্চতা। তো এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হলো এই হাফ গুণ মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইচ গুণ হলো এ যোগ বি। এইটার সূত্রটা হলো কি বলতো? আমি তোমরা একটু খাতায় লিখে রাখো, আমি লিখে দিতেছি। এই হাফ গুণ লিখবা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণ হলো বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা লিখবা, ঠিক আছে? এইখানে হলো এই যে হাফ ইনটু এই এইচ হলো কি আমাদের এই যে সমান্তরাল দুটো বাহু আছে, এই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব কি? সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব হলো এইচ। আর তারপরে a যোগ b এটা কি? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটাই কি আমাদের ট্রাপিজিয়ামের সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো এটা একেবারে ইজি আছে, কোনো সমস্যা নাই। দীপা সেন জিজ্ঞেস করতে গেলে x কি প্রস্থ ছিল? হ্যাঁ, ওইখানে আমাদের x প্রস্থ ধরছিলাম আমরা। কেন? আমি আবার একটু বুঝে দিতে দেখো। দেখো কি বলছে যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য হলো প্রস্থের 3/2 গুণ। এইজন্য আমরা এই প্রস্থটাকে ধরছি। এইজন্য কি ধরছি? প্রস্থটাকে আমরা ধরছি। কেন? কারণ আমাদের বলা হয়েছে প্রস্থের 3/2 গুণ। এইজন্য আমরা প্রস্থকে কি ধরছি? x ধরছি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা পরবর্তীতে চলে যাই। দেখো ট্রাপিজিয়াম শেষ। এখন আমাদের এখানে আরেকটা টাইপের অঙ্ক আছে, সেটা হলো যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম ক্ষেত্রফল। কি সংখ্যক? n সংখ্যক বাহু বিশিষ্ট। এই সূত্রটাকে মুখস্থ রাখবা, এখানে বোঝার কোনো দরকার নাই তোমার। তুমি জাস্ট এই অঙ্কটাকে কি করবা? এই সূত্রটা একেবারে মুখস্থ করে ফেলবা। তো n সংখ্যক বাহু বিশিষ্ট হলো n a স্কয়ার ডিভাইড বাই 4, তারপর হলো সূত্র কট আসবে, এরপর কি আসবে? কট। এরপর হলো 180 ডিভাইড বাই হলো n, ঠিক আছে? তো তুমি কি করবে এখানে? এই তোমাকে যদি বলে যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো একটা সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য। সুষম পঞ্চভুজ তার মানে একটা পঞ্চভুজ মানে 5টা বাহু থাকবে। তার কয়টা বাহু? একটা পঞ্চভুজের কয়টা বাহু? একটা পঞ্চভুজের হলো 5টা বাহু। কয়টা বাহু? 5টা বাহু। এইজন্য একটা সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য হলো 6 মিটার। তো আমরা এই n এর মানটা হলো কি 5। কি বলছে? n সংখ্যক বাহু বিশিষ্ট বলছে না, n সংখ্যক বাহু বিশিষ্ট। এইজন্য আমাদের একটা পঞ্চভুজ যেহেতু বলছে, বাহু কয়টা? 5টা। পঞ্চ মানে হলো 5, 5টা বাহু। এইজন্য আমরা এখানে n এর জায়গায় কি 5 দিয়ে দিব। তো এই যে 5a স্কয়ার এর মান কত দেওয়া আছে? প্রত্যেকটা মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। এই যে 4 স্কয়ার ডিভাইড বাই হলো 4, এর হলো cot 180 ভাগ হলো কত? n কত? 5। তো এখন তুমি এর ক্যালকুলেশন করে ফেলবা। তো কত হয় দেখো, এখানে 4টা কাটা যায়, কত থাকে? এখানে 20 থাকে, আর হলো cot থাকে। আর এখানে যদি 180 যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? এখানে দেখো এটা কত হয় বলো তো? 36। এখন এটা তুমি কিভাবে বের করবা? তুমি তো cot 36 ডিগ্রি মান জানো না, এজন্য তুমি ক্যালকুলেটর ইউজ করবে। ক্যালকুলেটরে
উঠাবা 1 ভাগ tan 36। তুমি যদি ক্যালকুলেটরে 1 ভাগ এটা হলো ক্যালকুলেটর উঠাবা, ক্যালকুলেটরে 1 ভাগ tan 36 উঠাও, তাহলে তুমি cot 36 ডিগ্রি মান কি পাই যাবে। ঠিক আছে, এরপরে তুমি এখানে 20 গুণ হলো ওই মানটা বসাই দিয়ে অ্যানসার বের করে ফেলবা। আশা করি আমরা বুঝতে পারবো, তোমরা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা তো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এইটার সূত্র হলো তোমার মুখস্থ করতে হবে। এরপরে দেখো আমাদের কি বলা আছে যে একটা সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার দেওয়া আছে। এইটাও আমাদের ওই রকম টাইপের অঙ্কই, কিন্তু আমাদের এটা অন্যভাবে করতে হবে। ঠিক আছে, এইটারে এই অঙ্কটা তোমাকে একটু ফিল করতে হবে। তুমি যদি এই অঙ্কটা পারতে চাও, তোমার অঙ্ক করতে হবে কি, এই অঙ্কটা একটু ফিল করতে হবে। তুমি ফিল করতে পারলে অঙ্কটা পারবা। কি বলা আছে দেখো, একটা সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার। কি বলছে যে একটা সুষম ষড়ভুজের কি, একটা সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার। মানে এই যে একটা সুষম ষড়ভুজ দেওয়া আছে না, আমি এখানে একটি সুষম ষড়ভুজ দেওয়া আছে, তো এই কোন বাহুর মানটা দেওয়া আছে, এই যে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু কোনগুলো, এই যে একটা কৌণিক বিন্দু, 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 এই যে একটা কৌণিক বিন্দু। তার মানে কি বলছে, সুষম ষড়ভুজে সুষম হবে, মানে ষড়ভুজের প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে। কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব, মানে এই যে কেন্দ্র আর এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাইলে এর ক্ষেত্রফলটা তুমি নির্ণয় করো। এখানে দেখো আমি যদি তোমাকে বুঝাই যে দেখো এখানে আমি একটা ষড়ভুজ অঙ্কন করি। এই যে একটা ষড়ভুজ আমি অঙ্কন করলাম, তো এইখানে হলো কেন্দ্র, এখানে হলো কেন্দ্র থেকে সবগুলোর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এই যে দেওয়া আছে। তো এইখানে তুমি এটা চিন্তা করো যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা ক্ষেত্র উৎপন্ন হয়েছে। কয়টা ত্রিভুজ, 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কয়টা ত্রিভুজ, 6টা। যদি 6টা ত্রিভুজ উৎপন্ন হয়, এই 6টা ত্রিভুজ কিন্তু সমান সমান। এই 6টা ত্রিভুজের প্রত্যেকটা কি আমাদের সমান সমান, তাই না? এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজ কি সমান। তাইলে আমরা যদি এখান থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি, আর ওই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের কি পুরা কি বলে পুরা ষড়ভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে না? কি করলে আমরা যদি এই 6টার মধ্যে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং ওই ত্রিভুজটাকে, ওই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 6 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের কি হবে বলতো, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কি বের হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখো এখানে আমরা কি করব, যে আমরা ওই জায়গায় আমরা একটা অঙ্ক করছিলাম, ওই অঙ্কটা ইউজ করব। যে যদি আমাদের দুইটা বাহু দেওয়া থাকে, এখানে একটা দেখো সমান সমান দুইটা বাহু দেওয়া আছে। সমান সমান বলতে সমান না, সমানই, কিন্তু দুইটা বাহু দেওয়া আছে, একটা ধরো অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে। তো এই কোণটা কত তুমি জানো? এই কোণটা কত জানো না? আচ্ছা, তো এই টোটাল কোণটা কত বলো তো? এই যে এখানে টোটাল যে কোণটা উৎপন্ন হয়েছে, টোটাল কোণটা কত? টোটাল কোণটা হলো 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। এখানে আমি একটু বোঝানোর জন্য এখানে একটা মার্কিং করি, এখানে 0 দেই, এখানে a মানে এখানে o দিলাম, আর এখানে a দিলাম, আর এখানে b দিলাম। তার মানে এই যে আমাদের a ও b একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণটার মান কত বলো তো? এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আছে। তো আমরা যদি এই যে 360 ডিগ্রি যে আছে, এই 360 কে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব। কি করব বলতো, 6 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কোণ এ ও বি পাবো। আচ্ছা একটু ওয়েট করো, আজানটা হয়নি, তারপরে আমি আবার পড়ে দিচ্ছি।
আচ্ছা দেখো আমরা আবার করতেছি যে আজান শেষ হয়েছে। এখন দেখো যে এখানে কি বলা আছে। আচ্ছা আমি এটা বললাম, দেখো আমি আবার অঙ্কন করেছি, এটা আবার বুঝাই দিতেছি। কি বলা আছে যে একটা সুষম ষড়ভুজ দেওয়া আছে, ঠিক আছে? এই যে একটা সুষম ষড়ভুজ আমি অঙ্কন করি, এই যে একটা সুষম ষড়ভুজ দেওয়া আছে। তো কি বলা হয়েছে যে প্রত্যেকটা এখান থেকে সমান সমান দূরত্ব আছে। হ্যাঁ, এখানেও 4 মিটার, এখানেও কি 4 আছে, প্রত্যেকটাই 4। আমি কি বলছি, এখানে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ছয়টা ত্রিভুজে কি আমাদের সমান, ছয়টা ত্রিভুজ কি সমান। তার মানে আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমরা তাকে যদি 6 দিয়ে গুণ করে দেই, তাহলে কি আমাদের পুরা যে ক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফলকে আমরা বের করতে পারবো। তার মানে তুমি যদি এই পুরাটা বের করতে চাও, তাহলে আমরা কি একটা বের করতে হবে। একটা আমরা কি শিখছিলাম বলো তো, যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, এই যে একটা কোণ, মনে করো আমি এখানে ও 0 দিলাম, এ দিলাম, বি দিলাম, এ ও বি ও দিলাম। তো এইখানে কোণটা কত হবে বলো তো? এই মোট কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, তাই না? তো আমরা টোটাল কোণ হলো 360। তো আমরা যদি 360 যদি 6 দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমাদের কি বের হবে বলো তো? আমরা টোটাল যেই আছে এটা যদি আমরা 6 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা কি পাবো? আমরা এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা পাবো। এখন কত? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে এখানে 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তার মানে আমরা এখন এ ও বি এর ক্ষেত্রফল বের করব। এ ও বি এর ক্ষেত্রফল। তো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলটা হলো এই যে হাফ ইনটু সমান, মানে সমান সমান বাহু, এই যে বাহু যে দুটো বাহু দেওয়া আছে 4 গুণ 4, এখানে 4 জায়গায় 6 থাকতে পারতো, বা যেহেতু এখানে সমান আছে এখানে সমান sin আর হলো এই যে 60 ডিগ্রি, ঠিক আছে? তো এই যে এখানে আমরা কি করব, তো তা এখানে কত আসতেছে বলো তো? 2 দিয়ে কাটাকাটি করলে হলো 4 দুগুণে 8 আসতেছে, আর হলো sin 60 ডিগ্রি মানে হলো √3/2। তার মানে এখানে आंसर আসতেছে হলো √3 আর 4√3 আসতেছে। তো এটা করলে কত হয়? 4√3। আমি 4√3 রেখে দিলাম, তোমরা করে নিও। এখন সমগ্র ক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? তো সুতরাং ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফল সমান হবে কয়টা আছে? 6টা। তো এই 6 গুণ কত? 4 গুণ 3। তো 4 6 কত? 24, 24√3। এই হলো আমাদের মানটা। তো আমাকে একটু বলো যে এটা কি সবাই বুঝতে পারছো? যদি কেউ কোথাও না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো, আমি আবার বুঝিয়ে দেব, সমস্যা নাই। তোমাকে আমাকে একটু বলো যে যদি না বুঝতে পারো আমি আবার বুঝিয়ে দেব, সমস্যা নাই। আচ্ছা একটু জানাও যে এটা কি বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো সবাই, তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো। আচ্ছা, তো এরপরে আশা করি তুমি বুঝতে পারছো। তো এরপরে আমরা চলে যাবো হলো এই 16 পয়েন্ট। আচ্ছা, তো এখন দেখো পরবর্তীতে আমাদের আর 4টা টপিক আছে, আমরা এটা একটু বুঝাই দেব তোমাদের। এখানে কি আছে দেখো, যে কি বলা হয়েছে, বৃত্তাংশের দৈর্ঘ্য। আমাদের আমরা কি জানি, একটা বৃত্তের কথা জানি আমরা, যে বৃত্তের একটা বৃত্ত, আমি একটা বৃত্ত অঙ্কন করি, দেখো যে এই বৃত্তে হইলো, এটা হলো কি আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি থাকে? 8 থাকে। তার মানে এখানে মানে এই যে এটা কি আমাদের একটা পরিধির দৈর্ঘ্য কত? পরিধি হইলো পরিধি সমান হলো 2πr। পরিধি কত? 2πr, ঠিক আছে? তো একটা বৃত্তের পরিধি হইলো 2πr। এখন আমাদের বলা হয়েছে যে একটা চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে? চাপ। তো চাপটা হইলো, মনে করো যে এই যে এখান থেকে এখানে বি দিলাম আর এখানে এ দিলাম, এই যে এই পর্যন্ত এই যে একটা চাপ উৎপন্ন হলো, মানে এস। এই চাপের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করবো? এই চাপ আবার কি করছে, আমাদের এই কেন্দ্রে একটা কোণ অঙ্কন, মানে একটা থিটা কোণ উৎপন্ন করছে। এই চাপটা কি করছে, একটা কেন্দ্রে একটা থিটা কোণ উৎপন্ন করছে। তো আমরা এখানে কি করব, এইভাবে করবো এটাকে। তো এই চাপের দৈর্ঘ্য এস সমান কিভাবে হবে, যে এই যে আমাদের কত, আমরা কি জানি 2πr জানি না, 2πr থাকবে, সমস্যা নেই, 2πr থাকবে। তো এই 2πr থাকবে, শুধু কি চেঞ্জ হবে, এই জায়গায় থিটা আসবে একটা, আর হলো নিচে কত 360 আসবে। পুরোটা হলো কত 360, আর এখানে আমাদের স্থান করতে কত থিটা, তার মানে থিটা বাই 360 আর হলো পাই আর। তো এটার ক্ষেত্রফলটা কি হবে দেখো, 2 দিয়ে যদি কাটাকাটি করো 180 হয়,
আর হলো থিটা পাই আর হলো কি আর। ঠিক আছে, দেখি এখানে হবে 180 হবে, আর এখানে হলো থিটা হবে, আর হলো পাই হবে, আর আর হবে। ঠিক আছে, তো তোমাকে আমি সহজভাবে বোঝানোর জন্য আমি এইভাবে লিখে দেই যে পরিধি সমান হইল 2 পাই আর। আর চাপ কি হবে, চাপ এস সমান হইল থিটা বাই 180 আর পাই আর হলো আর। ঠিক আছে, পুরো একবার সেম টু সেম, শুধুমাত্র এখানে 2 আছে, 2 মানে হলো পুরোটা, আর থিটা বাই 180 মানে এই যে থিটা আর 360 এ ভাগ করলাম, এই জন্য এই থিটার সাথে কি হলো 360 ভাগ হলে যেন কি হলো থিটা বাই 180 চলে আসলো। ঠিক আছে, আর এখানে কি পাই এর থেকে গেল। আশা করি বুঝতে পারছো। তো এরপরটা দেখো চলে যে আমরা এরপরে আমরা করব হলো বৃত্তকলা। বৃত্তকলা কাকে বলে, যে একটা বৃত্তকলার ক্ষেত্রফল আর বৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, তো বৃত্তের কলাটা কি, এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এই মাঝখানে একটা কোণ, মনে করো এই যে একটা কলা উৎপন্ন করে, এই যে অংশটুকু হলো এ ও আর বি দিলাম, এই এ ও বি এর যে একটা ক্ষেত্রফল বের করব, এটাকে আমাদের বলা হয় কি বৃত্তক্ষেত্র, মানে বৃত্তাংশ বা বৃত্তকলা যাই বলো না কেন, এই যে অংশটা। তো এই অংশে কি থাকবে, এই অংশে তোমার এখানে থিটা থাকবে একটা। ঠিক আছে, কি থাকবে একটা থিটা থাকবে। তো এটার ক্ষেত্রফল আমরা কি নরমালি কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো পাই, বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এটা পাই আর স্কয়ার। তো বৃত্তকলার কি হবে, বৃত্তকলারটা পুরো সেম টু কি হবে, যে এই যে হলো থিটা মানে পুরোটা কত 360, তার মানে থিটা ডিভাইড বাই কত 360, থিটা ডিভাইড বাই কত 360, আর গুণ হবে কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তো দেখা করে সেম টু সেম, পাই আর স্কয়ার আর থিটা বাই 360 পাই আর স্কয়ার, এটাই কি আমাদের মান, থিটা বাই 360 আর কি পাই আর স্কয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝে থাকো তো আমরা এই পরের টপিকে চলে যাই, যদি কেউ না বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারো না। ঠিক আছে, আচ্ছা, তো এর পরের টপিকে আমরা চলে যাই যে আয়তাকার ঘনবস্তু। আমরা 16.4 চলে আসছি। তো 16.4 আমাদের আয়তাকার ঘনবস্তু নিয়ে কথা আছে। তো এটা বুঝানোর আগে তোমাদের আমি বুঝাই যে আয়তাকার ঘনবস্তু আসলে কি। তো তোমাকে যদি আমি আয়তাকার ঘনবস্তু বুঝাতে চাই, দেখো আমি একটা জিনিস তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে আয়তাকার ঘনবস্তুটা আসলে কি। এই দেখো আমার হাতের কাছে একটা কি আছে, একটা কিছু আছে আমার হাতের মধ্যে, এইটাই হলো আমাদের আয়তাকার একটা ঘনবস্তু, একটা এইটার মতো কিছু আছে, দেখছো? এইটা কি আমাদের বলতো আয়তাকার ঘনবস্তু। তো একটা আয়তাকার ঘনবস্তুতে কয়টা তল থাকে বলতো, দেখো কয়টা তল থাকে, 6টা তল থাকে। এই যে একটা তল, এই যে একটা তল, দুইটা তল, এই যে একটা তল তিনটা, এই যে একটা তল চারটা, আর এই যে একটা তল, আর এই যে একটা তল, কয়টা তল 6টা তল, 5টা মানে 4টা আর একটা 5টা আর একটা কি 6টা তল, তার মানে মোট কয়টা তল থাকে 6টা তল থাকে। তো একটা আয়তাকার ঘনবস্তুর কয়টা তল 6টা তল থাকে। তো এখন এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ কিভাবে তুমি নির্ণয় করবা, দেখো এই তলগুলো তো সম্পর্কে তোমাকে আমি বুঝাই। এইটা হলো আমাদের দৈর্ঘ্য, একটা আয়তাকার ঘনবস্তুর এইটা হলো কি দৈর্ঘ্য, এইখানে যে দৈর্ঘ্য আছে এইখানেও সেম দৈর্ঘ্য, এইখানেও সেম দৈর্ঘ্য, এইখানেও সেম দৈর্ঘ্য, এইখানেও সেম দৈর্ঘ্য। আর এই যে আমি তাহলে কি করলাম যে দৈর্ঘ্য কত দেওয়া আছে, এ দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে হইলো এ। এরপর আসো প্রস্থ কোনটা, প্রস্থ হইলো এই যে এইটা, এই যে হলো দৈর্ঘ্য আর এই যে হলো প্রস্থ। দেখো এই যে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ কোনটা, এই যে এটা হলো প্রস্থ, দৈর্ঘ্য আর কি প্রস্থ, দৈর্ঘ্য আর কি প্রস্থ। তো এটা আমি দুটো কম্পেয়ার করে লিখবো, ঘনক আর হলো এটা, দৈর্ঘ্য হলো এ দেওয়া আছে আর প্রস্থ হলো দেওয়া আছে বি, মানে এই যে প্রস্থটা বি দেওয়া আছে। আরেকটা জিনিস আছে দেখো কি উচ্চতা, এই নিচ থেকে এই পর্যন্ত কি আমাদের কি আছে উচ্চতা, এই যে উচ্চতা মানে নিচের থেকে এটা কত উপরে আছে এটা কি আমাদের উচ্চতা। তো এই উচ্চতাটা হইলো সি দেওয়া আছে। তো এখন এটার বিভিন্ন জিনিস আমরা কি করব বের করব। তো প্রথমে আছে কি আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তো কর্ণটা কি দেখো তো, আমি তোমার এখান থেকে একটু বুঝাই, এখান থেকে একটু বুঝাই। দেখো এই যে আমাদের একটা চিত্র আছে, এই চিত্রের মধ্যে এই যে কোণা থেকে এই কোণা পর্যন্ত হলো কর্ণ, এটাকে কি বলে কর্ণ বলে। কোন কোণা থেকে, এই যে একটা কোণা না, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা কি বলবো আমরা কর্ণ বলবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি তোমাকে এখানে বুঝাই তাহলে কি করবো, যে এই যে একটা মানে তুমি একটু দেখো যে এখানে একটু তাকাও ভালোভাবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, মানে এই যে এই পাশ থেকে এই পর্যন্ত, এই যে আমি ধরছি দেখো এইটাকে হলো কর্ণ।
আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে এটা কি আমাদের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? এইটাই কি আমাদের কর্ণের দৈর্ঘ্য। আর এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা ঘনবস্তুর ক্ষেত্রে কি করছিলাম বলতো? ঘনবস্তু না তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করছিলাম? √a² প্লাস b² করছিলাম। কিন্তু এইখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড হবে। কোনটা অ্যাড হবে? এই উচ্চতা c হবে। তার মানে কর্ণটা কি হবে? √a² প্লাস b² প্লাস c² আসবে। আরেকটা জিনিস, এটা হলো আমাদের আয়তক্ষেত্রের, এটা হলো আমাদের আয়তক্ষেত্রের, কিন্তু এইটা হলো আমাদের আয়তাকার ঘনবস্তু। আমি আবার তোমাকে দেখাই দিচ্ছি, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, মানে এই যে আমি একটা আঙ্গুল দিলাম আর এইখানে একটা আঙ্গুল দিলাম, এই দুইটা আঙ্গুলের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাই কি আমাদের বলতো কর্ণ। এই যে আমাদের মধ্যবর্তী দূরত্ব, এটা কি কর্ণের দৈর্ঘ্যটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কর্ণের দৈর্ঘ্য পাইলাম। এখন আসলে সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে আমাদের সমগ্র তল, এই যে আমাদের কয়টা তল আছে? একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল, পাঁচটা তল, ছয়টা তল, সাতটা তল। এই সাতটা মানে সাতটা, সরি ছয়টা হবে। 1 2 3 4 5 6টা তল, একটা বেশি গুণে ফেলছিলাম। আচ্ছা, তো এই সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে তোমাকে আমি একটু বুঝাই। দেখো, যে সমগ্র তলের ক্ষেত্রফল হলো, সমগ্র তলের ক্ষেত্রফল তুমি প্রত্যেকটা তল গুণ করো। কি করো? প্রত্যেকটা তল গুণ করো। এই যে এখানে কি আমি প্রথমে এই তলটা দিয়ে চিন্তা করি, এই যে একটা তল দেখছো, এই যে একটা দৈর্ঘ্য আর এই যে আমাদের প্রস্থ। দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য আর এই যে কি প্রস্থ। তো এই তলের ক্ষেত্রফল কত? এই তলের ক্ষেত্রফল হলো কি এবি। আবার এখানে একরকম কয়টা তল আছে? এই যে উপরে একটা তল, নিচে কিন্তু আরেকটা তল, সেম না? এই তলটা সেম না? তো এইটার ক্ষেত্রফল কত হবে? এই নিচের যে তলটা আছে এটার ক্ষেত্রফল কি সেম হবে না? তারপরে প্লাস কি এবি, এটা গেল। এরপরে তুমি চিন্তা করো, এই যে আমার আরেকটা তল আছে, এই তলটা কি? তো এটা হলো আমাদের দৈর্ঘ্য, আর এইখানে কিন্তু এটা কিন্তু আমাদের প্রস্থ, আর এটা কিন্তু আমাদের কি ছিল বলতো? এটা হলো আমাদের উচ্চতা ছিল। কি ছিল? উচ্চতা। দৈর্ঘ্য তো উচ্চতা যদি থাকো, তো এই তলের ক্ষেত্রে এটা হয়ে গেছে দৈর্ঘ্য, আর এইটা হয়ে গেছে আমাদের প্রস্থ। আমরা এটা দৈর্ঘ্য কত ছিল? সি ছিল। এটা কত ছিল? সি। আর এটা ছিল আমাদের কত? এ। তার মানে আমরা এখানে কি লিখবো? এসি, ঠিক আছে? তো এটা যদি এ হয় আর এটা যদি সি হয়, আবার দেখো এরকম কয়টা আছে? দুইটা আছে না? এই যে একটা, আবার কি এই পাশে একটা আছে, তো দুইটা না? তো আমরা এসি দুইবার লিখবো, এই যে এসি লিখলাম। এরপরে দেখো যে আমাদের কি কি আছে? আরেকটা তল আছে। কোনটা? এই যে একটা তল আছে। তো তলের মধ্যে এটা হলো আমাদের কি প্রস্থ, আর এটা হলো কি উচ্চতা। এটাকে আমরা ধরছিলাম হলো কি বি ধরছিলাম, আর এটাকে আমরা কি ধরছিলাম? সি ধরছিলাম। তার মানে এইটা যদি বের করতে চাও, এটা হলো বি আর এটা হলো কি আছে? এই পাশে আমি দেখাই, এটা হলো বি আর এটা কি সি। তার মানে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কি হবে? বি আর কি হবে? সি হবে। কয়টা আছে? এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে। কয়টা? দুইটা আছে। তো এইটা হলো অতটা ঘনবস্তুর মতো না, এটা হলো একটু তোমার বর্গাকৃতির মতো, এইজন্য অতটা বোঝা এখানে মনে হইতেছে বর্গ, আসলে এটা বর্গ না, এটা হবে আয়ত হবে, ঠিক আছে? মনে হইতেছে বর্গ, বাট এটা কি একটা আয়ত হবে আমার কাছে। আমি তোমাকে আরেকটু যদি বুঝাই, বই দিয়ে তোমাকে আমি বুঝাই দিই। দেখো, এটা বাদ দাও, বই দিয়ে তোমাকে বুঝাই আমি। এই দেখো বইয়ের ক্ষেত্রে দেখো, বইতে আমাদের কি আছে? দেখো এই অংশটা দেখো, এই অংশটা আমরা কত ধরছিলাম? এই অংশটা ধরছিলাম এ, আর এই অংশটা ধরছিলাম হলো বি, আর এই যে উচ্চতা এটা কত ধরছিলাম? সি ধরছিলাম। এটাকে অনেক সময় পুরুত্ব হিসেবে কল্পনা করা হয়। কি হিসেবে? পুরুত্ব। মানে একটা দেয়ালের কতটুকু আছে, এটা কি আমাদের একটা অনেক সময় পুরুত্ব হিসেবে কল্পনা করা হয়। তার মানে এইটা হলো আমাদের দৈর্ঘ্য, আর এইটা হলো প্রস্থ, আর এটা কি আমাদের উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ আর কি উচ্চতা। তার মানে আমরা প্রথমে এবি বের করলাম কোনটা? এই যে এ আর হলো বি গুণ করলাম, এটা কি একটা উপরের অংশে। তো এরকম অংশ কয়টা আছে? দুইটা আছে। এই যে একটা আর এই যে নিচে একটা, তাহলে এই যে একটা আর হলো এই যে একটা, দুইটা হয়ে গেল। আবার সেম ভাবে তুমি এই অংশটা দেখো, এটাকে আমরা ধরছিলাম সি আর এটাকে ধরছিলাম কি এ। তার মানে এ আর হলো কি সি, এরকম কয়টা আছে? দুইটা। এই যে একটা আর এই পাশে আরেকটা আছে। তো এই যে একটা এসি আর এই পাশে কি আরেকটা আছে কি এসি, সেম। এই যে এসি, তার মানে কি হইলো? এটাও দুইটা হলো, এটাও দুইটা হলো। আবার তুমি দেখো যে আমরা এটাকে ধরছিলাম কি ধরছিলাম বলতো? এটাকে ধরছিলাম আমরা বি ধরছিলাম, বি, এই যে বি। আর এটাকে আমরা কি ধরছিলাম? সি। আর তুমি এই অংশটার ক্ষেত্রফল বের করতে চাও, এইটা গুণ এইটা, তাহলে বি গুণ সি। আর এটা এরকম কয়টা আছে? একটা, দুইটা আছে। তো এই যে বি গুণ সি আমরা দুইটা দুইবার লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের কাজ হলো কি? যোগ করে দাও। কি কাজ? যোগ করে দাও। আমরা কি করবো এখন? এখানে এবি দুইটা, 2ab প্লাস কি এখানে কি 2ac প্লাস কি 2bc।
ঠিক আছে? এইখানে কি কমন নেওয়া যায় 2 ইনটু এবি প্লাস এসি প্লাস হলো বিসি। এইটাই হলো কি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে? আর তোমাকে যদি এটা তো আমার সমগ্র তলের ক্ষেত্রফল গেল, যদি তোমাকে বলে যে আয়তন বের করো, আয়তনটা হলো মনে করো এই যে আমি এক জায়গায় রাখলাম এই জিনিসটাকে, দেখো আমি এই যে টিভির উপরে রাখলাম বইটা, কি করলাম দেখো টিভির উপরে আমি এই বইটাকে রাখলাম, অথবা বই না দিয়ে আমি তোমাকে অন্য একটা জিনিস দেখাই। মনে করো এই যে একটা জিনিস আমার কাছে আছে, একটা ডিভাইস আছে, এই জিনিসটাকে আমি টিভির উপরে রাখলাম এখানে, এই যে এটা ও কিন্তু একটা জায়গা দখল করলো না, এইখান থেকে এই পর্যন্ত একটা জায়গা দখল করলো না, তুমি যদি এই পর্যন্ত বইটা রাখতে চাও, কিছু রাখতে চাও, এইখানে কি একটা জায়গা দখল করে ফেললো না, এইটাই হলো কি আয়তন। ঠিক আছে? এইখানে কি একটা জায়গা দখল করলো, এটা কি আমাদের বলতো একটা আয়তন, এখানে কি জায়গা কমে গেল না, এই পর্যন্ত এখানে কি অনেকটা জায়গা ছিল, তাহলে তুমি এখানে যদি আরেকটা জিনিস রাখি আমি, দেখো জায়গা আস্তে আস্তে কমতেছে। তো এই যে একটা জায়গা রাখলাম, আবার এই যে একটা জিনিস রাখলাম, দেখো আস্তে আস্তে জায়গাটা কি কমতেছে না? তো এই যে কমতেছে, কি কমতেছে মানে আয়তন কমতেছে। ঠিক আছে? মানে যতটুকু জায়গা আছে আস্তে আস্তে আয়তনকে ভরে ফেললাম। তো আয়তনটা কিভাবে বের করতে হয়? আয়তনটা হলো এই জায়গাটুক, এই জায়গা মানে শুধুমাত্র ক্ষেত্রফলটা হইলো যে তোমার নিচে আমি রাখলাম, এই যে আমি হাতের উপরে রাখলাম, এই জায়গাটা হাতের কতটুকু অংশ, এই জিনিসটা হাতের কতটুকু জায়গা দখল করলো, এইটা হইলো তোমার ক্ষেত্রফল। আর আয়তনটা হইলো এই বাতাস সহ মানে এই জায়গাটুক সহ কতটুকু জায়গা দখল করলো, এটা হলো কি আমাদের আয়তন। যেমন তুমি যদি ট্রলির মধ্যে কাপড় চোপড় ভরতে থাকো, একটা সময় কি ট্রলির জায়গা শেষ হয়ে যায়, কেন? কারণ তুমি আয়তন পূর্ণ করতেছো, একটা একটা দিয়ে দিয়ে আয়তন পূর্ণ করতেছো, প্রত্যেকটার একটা নির্দিষ্ট পরিমাণ কি আয়তন আছে। এই জন্য কি তোমার তুমি আস্তে আস্তে দাও জায়গাটা আস্তে আস্তে ভরতেছে, এইটাকে কি বলা হয়? আয়তন বলা হয়। তার মানে আয়তন আমরা কিভাবে বের করবো? আয়তন হইলো তুমি যদি জাস্ট তোমার যে তিনটা জিনিস আছে এ বি আর সি, বাহু তিনটা আছে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাকে তুমি যদি জাস্ট গুণ করে দাও তাহলে কি তোমার আয়তনটা বের হয়ে যাবে। এই হলো কি আমাদের আয়তন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এখানে ক্লিয়ার হবে। আচ্ছা, তো এরপরে দেখো যে আমাদের যদি এটা বুঝতে পারো তো ঘনকটা তোমরা আরো তাড়াতাড়ি বুঝতে পারবে। দেখো আমি তোমাকে বলি, এই যে আমাদের ঘনক, ঘনকটা হলো কি এই জিনিসটাই, দেখো এটা কিন্তু এটা ঘনকের মতো চিন্তা করা যায় না, বাট কোনটাকে করা যায় আমি আমার কাছে নাই আসলে, ঘনক আকৃতি কিছু নাই। তোমাদের কাছে কিউব আছে না, কিউব, ওই যে রুবিক্স কিউব মিলাও না, ওটা কিন্তু একটা ঘনক। ওটা কি বলতো? ওটা কি আমাদের প্রত্যেকটা বাহু কি সমান, ছয়টা বাহু মানে তোমার থাকে, তোমাগুলো কি আমাদের সমান থাকে। তা আমি দেখো এটাকে একটু চেঞ্জ করে দিব, তো ওইটার দৈর্ঘ্য কি এ, আবার প্রস্থও কি এ, আবার উচ্চতাও কি এ, তিনটাই কি আমাদের সমান। ঘনকের ক্ষেত্রে কি বলতো, তিনটা বাহুই সমান আমাদের, এ যা বি ওইটাই, সি কি ওইটাই। তো আমি এখানে চেঞ্জ করে দিতেছি, দেখো একটা একটা করে চেঞ্জ করে দিই। তো এই যে কি এ ছিল, তো এইখানে বির জায়গায় কি হয়ে যাবে এ হয়ে যাবে, সি জায়গায় কি হয়ে যাবে এ হয়ে যাবে। তার মানে এখানে কি আসছে দেখো রুট ওভার এ স্কয়ার কয়টা আসছে, একটা দুইটা তিনটা, তো এই যে 3a স্কয়ার দিলাম। আর এটাকে এখন 3 দিয়ে তো রুট করা যায় না, বাট a স্কয়ার কে তো রুট করা যায়, তাই না? তো এই যে আমরা এখানে কি লিখলাম √3 লিখলাম, আর হলো কি a স্কয়ার আছে, তার মানে a স্কয়ারের জায়গায় রুট আর স্কয়ারে কাটাকাটি যে কি থাকবে এটা থেকে যাবে, তার মানে এই যে √3 এটা থেকে গেল। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো যে এটা গেল, তো এরপরে দেখো এখানে আমি সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি তোমাকে দিতেছি যে এখানে কি আমাদের এ থাকবে, 20 টাকা এ চলে আসবে, 20 টাকা এ চলে আসবে, 30 টাকা এ আসবে, তারপরে তোমার এই 30 টাকা এ চলে আসবে, এই দুটার জায়গায় কি এ এ আসবে, আবার এই জায়গায় কি আসবে এ এ আসবে। তো এখানে কি হবে বলো তো, এখানে দেখো যে a স্কয়ার করে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার কয়টা, 6টা, a স্কয়ার কয়টা আছে 6টা a স্কয়ার আছে। দেখো আমি বলি a স্কয়ার প্লাস 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 a স্কয়ার কয়টা 6টা, 6a স্কয়ার। এটা হলো আমাদের একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আসছে তোমার আয়তন। আয়তনটা কি হবে, এই b জায়গায় কি হবে এ হবে, c জায়গায় কি হবে এ হবে, কারণ কি প্রত্যেকটা ভাগ কি আমাদের সমান, এই জায়গায় আমাদের কি আসবে a কিউব আসবে। ঠিক আছে? এই যে আমাদের ঘনক, আমাদের ঘনবস্তু আর ঘনকটা কি পুরো সেম টু সেম, কিন্তু একটু পার্থক্য যে ঘনকের ক্ষেত্রে হলো তিনটা বাহু সমান থাকে, আর আমাদের যে আয়তাকার ঘনবস্তু আছে এটার ক্ষেত্রে আমাদের কি থাকে বলতো, তিনটা বাহু সমান থাকে না, অসমান থাকে, এ বি আর কি সি থাকে। উচ্চতাটাকে অনেক সময় আমরা পুরুত্ব বলে থাকি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের পরবর্তীতে আছে বেলন, বেলন সিলিন্ডার।
এই দেখো, এই যে আমি বেলুন নিয়ে আসছি, দেখছো? এটা কি আমাদের বেলুন সিলিন্ডার। তো এই যে একটা বেলুন, কি বলা হয়েছে, যে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহু বা অক্ষ ধরে তুমি আয়তক্ষেত্রের চতুর্দিকে ঘোরাও, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে, মানে এইখান থেকে তুমি যদি কেন্দ্র করে এই চার পাশ দিয়ে ঘোরাও, তাহলে কি উৎপন্ন হয়েছে, একটা বেলুন বা সিলিন্ডার তৈরি হয়েছে, তাই না? তো এখন এইটার আমরা বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য প্রস্থ এগুলো কি বের করবো, তারপরে আমরা ক্লাসটা শেষ করবো আজকে, ঠিক আছে? তো লাস্ট এই জিনিসটা তোমরা একটু সবাই ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝে নাও, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানে শেষ করবো আমরা এটা দিয়ে। তো এইখানে দেখো যে এখানে কি আসতেছে বলতো, ভূমি। এই যে কি, এই যে কি একটা ভূমি না, এখানে কি দেখো, এই যে কি ভূমি না। আমি যদি ভূমিটাকে আসতে, মানে এটা যদি নিচের দিকে থাকতো এরকম, এটা কি একটা ভূমি হতো না? আর নিচের মাপ আর উপরের মাপটা কি সমান না? তার মানে আমি যদি দেখো এটাকে খুলে ফেলি, এটা কি হলো, একটা বৃত্ত। তো এই যে ভূমির ক্ষেত্রফলটা কি, হ্যাঁ, এই যে কি একটা বৃত্ত না, এটা কি একটা বৃত্ত, কি হয়েছে, বৃত্ত। তো এই বৃত্তটা কি, বৃত্তের ক্ষেত্রফল কত, পায়ের স্কয়ার। এই যে, তাহলে আমরা যদি ভূমির কথা বলে, তো এই যে আমি ভূমিটাকে কি করলাম, এই ভূমিটাকে আমি খুলে ফেললাম, তো এটা কি একটা বৃত্ত, ঠিক আছে? তো এটা কি হবে, পায়ের স্কয়ার হবে। এই বৃত্তটা হবে কি, পাই আর স্কয়ার, এটা কি ভূমির ক্ষেত্রফল। এরপরে আসো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বোঝার জন্য তোমাকে একটা আমি বুঝাইতে হবে একটু অন্যভাবে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটা পেজ দিতেছি, এক মিনিট ওয়েট করো। দেখো, এই যে আমি একটা এখানে কি অঙ্কন করলাম, একটা এই যে আমি একটা সিলিন্ডার বানাইলাম, ঠিক আছে? দেখো আমি এই যে একটা পেজ দিয়ে একটা সিলিন্ডার বানাইলাম। এখন বলো যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। সরি, এইভাবে দিয়ে ছোট বানাবো। আচ্ছা, এই যে আমি এখান থেকে একটা সিলিন্ডার বানাইলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা সিলিন্ডার বানাইলাম আমি। তো সিলিন্ডার বলা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠটা কি, এই যে এটা হলো উচ্চতা, মানে সিলিন্ডার কি থাকে, নিচ থেকে এই পর্যন্ত কি একটা উচ্চতা থাকে, নিচ থেকে উপর পর্যন্ত কি থাকে সিলিন্ডারের উচ্চতা। উচ্চতা কত, উচ্চতা হলো এইচ। উচ্চতা কত, এইচ। তো নিচ থেকে উপর পর্যন্ত কি থাকে, উচ্চতা থাকে, ঠিক আছে? তো উচ্চতা এইচ থাকলো। এরপরে আছে যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি, এই জায়গায় একটু খেয়াল করো তুমি, এখানে কি আছে, মাঝখান থেকে এই পর্যন্ত, মানে এই যে তোমার যে আমাদের এইটা ছিল, একটু দেখাই, এই যে ভূমিটা ছিল না, এইখানে আমাদের এই জিনিসটা কি বলতো, এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা কি আর না, এটা কি আর, এটা কি বলতো আর। তার মানে ব্যাসার্ধ হলো কি আমাদের আর। তো ব্যাসার্ধ যদি আর থাকে, আমি যদি এই সিলিন্ডারটাকে খুলে ফেলি, এই যে সিলিন্ডারটা ছিল, আমি যদি এটাকে খুলে ফেলি, এটা কি পরিধি না, এই যে এই জিনিসটা কি আমাদের পরিধি না, এই পুরোটা। তো পরিধি কত, পরিধি হলো 2 পাই আর কি আর। তো এই পুরাটার ক্ষেত্রফল তুমি যদি বের করো, এই জিনিসটা কি আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এটা এতক্ষণ কি অবস্থায় ছিল, বক্র অবস্থায় ছিল। আমি কি করছি, এই বক্রটাকে এইখানে কি, এই যে দেখো এই জিনিসটা কি, এটা কি পরিধি না? তুমি একটু চিন্তা করো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা কি আমাদের পরিধি, কি বলতো, এইটা হলো আমাদের পরিধি। তো পরিধি কত জানো তুমি, 2 পাই আর হলো তোমার পরিধি। আর এই অংশটা কি, এই যে উচ্চতা, এটা কি উচ্চতা এইচ। তার মানে তুমি যদি খুলে ফেলো, এইটা ছিল আমাদের 2 পাই আর, আর এইটা ছিল এইচ। তার মানে আমরা যদি এই জিনিসটার ক্ষেত্রফল বের করতে চাই, এইটা হলো আমাদের দৈর্ঘ্য, আর প্রস্থ যদি চিন্তা করি, 2 পাই আর গুণ যদি এইচ দিয়ে দেই, এই যে 2 পাই আর এইচ, এটাই হলো আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে? তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি, তোমার উপরে যে ভূমিটা আছে, নিচে যে ভূমিটা আছে, আর উপরে যে তোমার উপরে যে জিনিসটা আছে, এই দুটো জিনিস বাদে যে ক্ষেত্রফলটুক, সেটা হলো কি আমাদের এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, যেমন আমরা ওই বইয়ের ক্ষেত্রে 6টা তলের ক্ষেত্রফল বের করেছিলাম। কয়টা তল, 6টা তলের, এই পৃষ্ঠটা, এই পাশ, এই পাশ, এই পাশ, এই পাশ, 6টা তল ছিল না? তো এইখানে কি আমরা এই পুরোটা তো বের করছি, এখন বাকি আছে কি এই উপরেরটা আর নিচেরটা বাকি আছে। তো আমরা এই দুটাকে যোগ করে দিব। তো সমগ্র যদি বের করতে বলে, সমগ্র বের করতে বললে আমরা এই উপরেরটা আর নিচেরটা যোগ করে দিব। পাই আর স্কয়ার এইচ প্লাস হলো 2 পাই আর এইচ প্লাস হলো পাই আর স্কয়ার এইচ। তো এখানে যদি যোগ বিয়োগ করো, কাটাকাটি করো, তাহলে এখানে কি 2 পাই আর স্কয়ার এইচ আসে, আর 2 পাই আর এইচ আসে। তো এখান থেকে 2 আর পাই আর কমন নেওয়া যাবে, তাহলে কি থাকে, এখান থেকে আর কমন নিলে এখানে কি থাকে, এখান থেকে থাকে হলো তোমার আর থাকে, আর প্লাস হলো এইচ থাকে, ঠিক আছে? 2 পাই আর হলো কি কমন নিছে, 2 পাই আর কমন নিছে,
সরি এখানে আর স্কয়ার হবে না, 2 এখানে কি থাকে তাহলে আমাদের এখানে হলো h থাকে, h প্লাস হলো r, তাহলে আমরা যদি ঘুরাই লিখি 2 পাই r r প্লাস h, এই যেটার মধ্যে আমরা লিখে দেব। ঠিক আছে, এখন আমাদের লাস্ট যে জিনিসটা আছে সেটা হলো আয়তন। আয়তনটা আমাদের কি হবে একটু চিন্তা করো, আয়তনটা আমাদের কি হবে একটু চিন্তা করো ভালোভাবে। আয়তন আমাদের উচ্চতা কত ছিল, h ছিল, তার মানে আয়তন হলো তোমার এই যে উচ্চতাটা, আয়তন কি হবে, আয়তন হবে আমাদের ভূমির ক্ষেত্রফল। আয়তন কি এই যে এই অংশটুক আর হলো এইটা ক্ষেত্রফলটা, এই যে কি আমাদের ভূমির ক্ষেত্রফলটা কত, ভূমির ক্ষেত্রফল পাইছিলাম হলো পাই আর স্কয়ার, আর হলো উচ্চতা কি এই যে h। দেখো আমি তোমাকে বলি, আমি তোমাকে আবার একটু বুঝিয়ে দিই, যেমন তোমাকে আমি বই থেকে বলছিলাম আয়তন কি বলছিলাম, এখানে আয়তন কি বলছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি ছিল, a গুণ b গুণ c ছিল না, আমরা কি করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল, এটার সাথে শুধুমাত্র কি করছি এই উচ্চতাটা গুণ করে দিছি, এই দৈর্ঘ্য গুণ প্রস্থের সাথে আমরা কি করছি এই উচ্চতাটা গুণ করে দিছি, মানে এই যে ab এর সাথে a গুণ b এর সাথে কি যোগ গুণ করে দিছি, এই c টাকে আমরা গুণ করে দিছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো আমরা সেম কাজটাই করব। এই ক্ষেত্রে আমাদের কি আছে, এই ক্ষেত্রে আমাদের আছে হলো এটা হলো কি 2 পাই r, না এটা হলো পাই আর স্কয়ার, এটার ক্ষেত্রফল কত, নিচের এই যে ভূমি এটার ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, আর হলো এই উচ্চতা কত এই যে পাই আর স্কয়ার, এই আয়তনটা কি পাই আর স্কয়ার এই। আশা করি এটা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন এইখান থেকে আমাদের একটা অঙ্ক থাকে, সেটা হলো কি থাকে যে দৈর্ঘ্য ধরে প্রস্থ ধরে অঙ্কগুলা করতে বলে, তাহলে ওই ক্ষেত্রে তুমি কি করবা, আমাদের বইতে একটা অঙ্ক থাকে, যেমন তোমাকে আমি দেখাই একটা অঙ্ক, যে তারা একটু ওয়েট করো, আমি তোমাকে অঙ্কটা দেখাই দিচ্ছি। কি বলছো দেখছো, যে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমার হলো 12 দেওয়া আছে আর প্রস্থ হলো 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বলা হয় যে কি বৃহত্তর বাহুর চতুর্দিকে যদি ঘোরাও, কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, প্রস্থ হলো 5 সেন্টিমিটার দেওয়া আছে, বলা হয়েছে একে বৃহত্তর বাহুর চতুর্দিকে তুমি যদি ঘোরাও তাহলে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হবে। এই ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবা যে এই সব ক্ষেত্রে ভূমির যে আমাদের একটা জিনিস বের করতে হলো আর এর মান দরকার হয় আর হলো এইচ এর মান দরকার হয়, যদি আমরা আর এর মান আর এইচ এর মান পাই যাই তাহলে আমাদের হয়ে যাবে। তো এখানে কি বলা হয়েছে যে যদি তোমার 12 সেন্টিমিটার দৈর্ঘ্য থাকে, তো কার বলা হয়েছে যে কি বলা হয়েছে যে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাও, যার চতুর্দিকে ঘোরাবা সেটা হবে কি উচ্চতা, বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাতে বলছে না, যার চতুর্দিকে ঘোরাতে বলবি সেটা হলো কি উচ্চতা, সমান কত এইচ, এই যেটা হলো এইচ, আর বাকি যেটা থাকবে যেটাকে ঘুরাইতে বলবে ওইটা হলো আমাদের কি আর। ঠিক আছে, এখানে এইচ হলো 12 আর আর কত 5। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।